আপনি তো আমাকে বিয়ে করতে চাননি, আপনি তো আমাকে পছন্দও করেন না, তাহলে আমি এগুলোকে নাটক ছাড়া আর কি ভাববো? শোয়া থেকে উঠে বসেই আমার হাত ধরে টেনে নিয়ে আমাকে ঘুরিয়ে তার কোলে বসিয়ে দিল। তারপর আমার ঘাড়ে মুখ গুজে দিয়ে বলতে শুরু করলো, কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। সিমির অ্যাক্সিডেন্টের দিন তুমি অফিস থেকে বের হওয়ার পর আমিও বেরিয়েছিলাম, অফিসে ভালো লাগছিল না, তাই বেরিয়ে ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম। তারপর যখন রায়ানের সাথে তোমাকে ওখানে হাত ধরা অবস্থায় দেখলাম, তখন আমার খুব রাগ হয়েছিল। আমি ওখান থেকে বেরিয়ে তোমাকে ফোন করি এবং ওখান থেকে সোজা অফিসে চলে যাই। আর তারপর তোমার উপর ওইভাবে রিয়্যাক্ট করেছিলাম। তুমি জানো সেদিন প্রথমে কেন আমি বিয়েটা করতে চাইনি? কারণ আমি আগেই মামা পাপ্পাকে তোমার কথা বলেছি, তারা দুজনেই এখন অস্ট্রেলিয়াতে আছে। তারা বলেছিল যে দেশে ফিরে তোমাকে আমার বউ করে নিয়ে যাবে। আর সেদিন এইভাবে আমাদের বিয়ে হবে সেটা আমি ভাবতেও পারিনি। আমি চাইছিলাম না মাম্মা পাপ্পাকে ছেড়ে, তোমার ফ্যামিলি সবাইকে ছেড়ে এভাবে আমাদের বিয়ে হোক, তাই আমি প্রথমে বিয়েটা করতে চাইনি। আমি চুপ করে ওনার কথা শুনছিলাম, কিন্তু হঠাৎ করে উনি আমার ঘাড়ে নাক ঘষতে লাগলো। ওনার ছোঁয়াতে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি ওনার থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলাম। তিনি আবার বলল, তাই তুমি এত ছটফট করছো কেন? একটু শান্ত হয়ে বসো না। জানো তখন তুমি অফিস থেকে চলে আসার পর আমার কেমন যেন লাগছিল, তাই তোমাকে ফোন করেছিলাম, কিন্তু নিলয় ফোন তোলে তখন। আর যখন বললো ওর সাথে তোমার বিয়ের কথা চলছে, আমি তখন নিজেকে সামলাতে পারিনি। এর আগে আমার পুরো শরীর কাঁপছিল। সেই অবস্থায় একা ড্রাইভ করে তোমার বাসায় চলে এসেছি। তারপর এসে যখন দেখলাম ওর সঙ্গে তুমি খেতে বসেছো, তখন রাগে আমার পুরো শরীর গজগজ করছিল। রাগ সামলাতে না পেরে ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলেছি। মামা পাপা আগামীকাল দেশে ফিরবে। আর তারপর স্যারের কথা বলার মধ্যেই দরজার পাশ থেকে কেউ বলে উঠল, এই আমরা কিন্তু কিছু দেখিনি। এদের দিকে তাকিয়ে আমি পুরো অবাক, কারণ নীলা আর সিমি আমার রুমে ঢুকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছে। আমি তাড়াতাড়ি স্যারের কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালাম আর ওদের জিজ্ঞেস করলাম, নীলা, সিমি, ওদিকে ঘুরে আছিস কেন? এখানে আয়। ওরা দুজন আমার কাছে এসে দাঁড়িয়েছে। ওদেরকে স্যার প্রশ্ন করলো, সিমি তুমি এখন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি কি করে ভালো থাকি বলো? তোমার বোন তো আমাকে ভালো থাকতে দিল না। আচ্ছা আমার কথা এখন বাদ দাও। নীলা তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। আপু, আম্মু তোমাকে ডাকছে, সেটাই বলতে এসেছিলাম। আইসিমি চল। আচ্ছা তোরা এখানে বস, ওনার সাথে কথা বল, আমি আসছি। আপু, আম্মুর কাছে পরে গেলেও হবে, তুমি ভাইয়ার কাছে থাকো, আমাদের একটু কাজ আছে, আমরা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, সিমি এখানেই থাক। না আপু, আমাকেও যেতে হবে। এই চল তাড়াতাড়ি। আরে শোন, ধুর, চলে গেল। ওরা রুম থেকে বেরোতেই স্যার উঠে দাঁড়িয়ে আমার হাত ধরে টেনে তার কাছে নিয়ে গেল। করছেনটা কি? ওরা কি ভাববে বলুন তো? কি আর ভাববে, ভাবার কি আছে? উনি আমার গালে হাত দিয়ে আস্তে করে আমার দিকে এগোতে লাগলো। আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ালাম। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। সে কি, কেন? আমরা তো এখন স্বামী স্ত্রী। আমি এসব কিছু জানি না। আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, ব্যাস। তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর সব সময় আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। আমি কি এতটাই খারাপ যে আমার কাছে আসা যায় না? দেখুন, সেরকম কিছু নয়। তাহলে কি সমস্যা বলো? দেখুন, আপনি আমার অফিসের বস। আমি কখনো ভাবিনি যে আপনার সাথে আমার বিয়ে হবে বা হতে পারে। আমি সবসময় আপনাকে শ্রদ্ধার নজরে দেখেছি, তাই হুট করে আপনাকে সেই শ্রদ্ধার জায়গা থেকে ভালোবাসার জায়গায় নামিয়ে আনা সম্ভব নয়। আর যার জন্য মনে শ্রদ্ধা থাকে, হঠাৎ করে তার কাছাকাছি চলে আসা যায় না। আর আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারিনি, আর যাকে মন থেকে মানতেই পারিনি, কিভাবে তার কাছে যাব? আপনার কাছে যেতে হলে আমার মনে আপনার জন্য ভালোবাসা জন্মাতে হবে। আর যতক্ষণে আমার মনে আপনার জন্য সেই ভালোবাসা না জন্মায়, ততক্ষণে প্লিজ আমাকে জোর করবেন না। আমার আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে কিছুটা সময় লাগবে। আমি আশা করব আপনি আমাকে সেই সময়টুকু দিবেন। স্যার, আপনি অনেক জ্ঞানী, নিশ্চয়ই আপনাকে আর কিছু খুলে বলতে হবে না। ওকে, তোমার যা ইচ্ছা। তবে হ্যাঁ, আমি সেই দিনের অপেক্ষায় থাকবো যেদিন তুমি আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবেসে আমার কাছে আসবে। আমি তোমাকে ততদিনে কোনো প্রকার জোর করব না। কথাগুলো বলার সময় স্যারের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, মুখটা কেমন গোমরা করে রেখেছে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, থ্যাংক ইউ স্যার। এর মধ্যে হঠাৎ স্যারের ফোনটা বেজে উঠলো। স্যার ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিল। হ্যাঁ দাদি বলো। দাদু ভাই, তুমি এক্ষুনি বাসায় আসো। কেন, কি হয়েছে? এত কথা ফোনে বলতে পারবো না, তাড়াতাড়ি বাসায় চলে আসো। ওকে, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে দিয়ে আমাকে বলল, নিশাত,
আমাকে বাসায় যেতে হবে, আমি আসছি, বাই। ওকে। রুম থেকে বেরিয়ে আম্মুর থেকে বিদায় নিয়ে সে চলে গেল। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলায় ঘুম ভাঙলো। মাগরিবের নামাজ পড়ে টিউশনি করাতে গেলাম। তারপর এসে পড়তে বসলাম। সবাই মিলে ডিনার করতে বসেছি। হঠাৎ আম্মু বলল, নিশাত, আকাশ কি কিছু বলেছে তোকে? আমাকে কি বলবে? আমাকে তো কিছুই বলেনি। বিয়েটা যখন হয়েই গেছে তখন আমি চাইছিলাম তোর সব বন্ধুদের আর আমাদের কিছু আত্মীয়কে দাওয়াত করে ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করব। আম্মু, এখন এসব করার প্রয়োজন নেই। আমি তো এখন ওই বিয়েটাকে মেনে নিতে পারিনি। আর স্যার মেনে নিয়েছে কি নাইনি আমি তো কিছুই জানি না। আকাশ যদি মেনে না নিত তাহলে কি আজ এখানে এসে নিলয়ের সঙ্গে তোর বিয়েটা ভেঙে দিত? আমি কি জানি, এটা করে হয়তো নিজের দায় এড়াতে চেয়েছে। আর আমরা গরিব বলে এসে হয়তো আমার উপর দয়া দেখাতে এই বিয়েটা মেনে নিতে চেয়েছে। আমার কিন্তু তা মনে হয় না। জানি না আম্মু স্যার কি মনে করে এগুলো করেছে। মেনেই নিলাম যে স্যার এই বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু তার পরিবারের সদস্যরা কি আমাকে মেনে নিবে? তারা তো মেনে নাও নিতে পারে। তখন তো স্যার নিশ্চয়ই তার পরিবারের এগেনস্টে গিয়ে আমাকে তার বউ করতে চাইবে না। আল্লাহই সবকিছু ভালো জানেন। স্যারের ফ্যামিলি থেকে কোনো পজিটিভ রেজাল্ট না আসা পর্যন্ত আমাদের আগ বাড়িয়ে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। আর সেরকম কিছু হলে আমি তো ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করে রেখেইছি। এটা নিয়ে কোনো প্রবলেম হলে আমি সেটা মানবো না। দেখ আল্লাহ কি করে। ডিনার করে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা তুলে দেখি স্যার ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করছো? কিছু না, ঘুমাবো। আপনি? আমিও। আচ্ছা শোনো, কালকে একটু তাড়াতাড়ি অফিসে চলে এসো। কেন স্যার, কোনো সমস্যা? সে অফিসে এলেই দেখতে পাবে। ওকে, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। ওকে স্যার, গুড নাইট। ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফজরের নামাজ আদায় করে তাড়াতাড়ি অফিসে চলে গেলাম। গিয়ে স্যারের কেবিনে দরজায় নক করলাম। স্যার, আসবো? হ্যাঁ এসো। ভেতরে গেলাম। স্যার বলল, আজকে দুপুর 1টায় আমার ফ্লাইট। কিছুদিনের জন্য আমাকে অস্ট্রেলিয়া যেতে হচ্ছে। আজকে মাম্মা পাপ্পার দেশে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ আমার ফুফা অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমাকেও যেতে হচ্ছে। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, সে সমস্ত দিক সামলে নিবে। তুমি ম্যানেজারকে তার কাজে সাহায্য করো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ওকে স্যার। ফুফা সুস্থ হলে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, কোনো চিন্তা করো না। ওকে স্যার। আপনি অফিস থেকে কখন বের হবেন? 11টার সময়। আর শোনো, তুমি কিন্তু আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছ আমাকে এগিয়ে দিতে। জি স্যার। তাহলে আমি এখন আমার কাজে যেতে পারি? হ্যাঁ যাও। নিজের কেবিনে চলে এলাম। 11টা বাজতেই স্যারের সঙ্গে বের হলাম। অফিস থেকে সোজা স্যারের বাসায় গেলাম। আমি স্যার বাড়িতে ঢুকিনি, গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পর স্যারকে নিয়ে এয়ারপোর্টে গেলাম। স্যার আমাকে বিদায় দিয়ে এয়ারপোর্টের ভেতরে গেলেন, তবে যাওয়ার সময় বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। স্যারকে বিদায় দিয়ে আমি অফিসে চলে গেলাম। অফিস টাইম শেষ হলে বাসায় ফিরলাম। বাসার ভেতরে ঢুকে আমি চারদিকে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি। কারণ ভেতরে আমার সব বন্ধুরা আড্ডা দিচ্ছে, গিটার বাজিয়ে গান গাইছে। কিন্তু এরা কখন এলো আর আমাকে তো কিছুই জানালো না যে ওরা আসবে। আমাকে দেখেই জিয়া বলল, সবাই দেখ, নিশু এসে গেছে। ওখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। কখন আসলি সবাই? কিছুক্ষণ আগে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলবো। ওকে, আসছি। রুমে এসে ফ্রেশ হলাম। তারপর ওদের কাছে গেলাম। গিয়ে দেখি আম্মু সবাইকে নাস্তা দিচ্ছে। নীলা, সিমি ওখানে বসে আছে। আমি গিয়ে জিয়ার পাশে বসলাম। নীলা, সিমি, যাও পড়তে বসো। ওকে আপু, যাচ্ছি। ওরা চলে গেল। তারপর আমি বললাম, এখন বল কি খুশির খবর? খুশির খবর হলো আমাদের নীল ইরাকে অ্যাকসেপ্ট করেছে। আরে, এটা তো খুবই ভালো খবর। হীরা, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ দোস্ত, এটা শুধু তোর জন্যই সম্ভব হয়েছে। আরে, আমি আবার কি করলাম? দেখ, আর নাটক করিস না। নীল আমাকে সবটাই বলেছে। এই নীল, বল ওকে কি বলেছিস? এটাই যে তুই আন্টিকে ইরার কথা বলেছিস, আর তাই তো আন্টি নীলকে বলেছে ইরাকেই নীলের বউ করবে। সেজন্যই নীল ইরাকে অ্যাকসেপ্ট করলো। আচ্ছা যাই হোক, এখন এসব বাদ দে। রায়ান, তোর কি খবর বলতো? কি করছিস আজকাল? এনার কথা আর বলিস না, উনি তো নতুন নতুন প্রেমে পড়েছে। কি বলছিস? আমাকে তো কিছুই জানালি না। যা, তোদের সঙ্গে আর কথা বলবো না। তোকে জানাবো কিভাবে? তুই তো এখানে ছিলিই না, তোকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। মেয়েটাকে? কে আবার? আমাদের জিয়া। মানে তোরা এত দূর এগিয়ে গেলি, অথচ আমি এসবের কিছুই জানি না। প্লিজ রাগ করিস না, এসব দেখে আগে থেকে কিছু হয়নি। কয়েকদিন আগে থেকে রায়ানকে ভালো লাগতে শুরু করে, তাই অন্য কিছু চিন্তা না করে প্রপোজ করে ফেলেছি।
কি তুই? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? কিছু না। আচ্ছা, সবাইকে অল দ্য বেস্ট। তবে হ্যাঁ, যে যাই করিস না কেন, দেখিস আমাদের বন্ধুত্বটা যেন কখনো নষ্ট না হয়। একদম চিন্তা করিস না, আমরা সবাই জীবনের শেষ বিন্দু পর্যন্ত বন্ধু হয়ে থাকবো। আচ্ছা শোন, নীলের কাছে আমরা সবাই সবটা শুনেছি, এখন কি করবি? কিছু চিন্তা করেছিস? না, এখনো কিছু ভাবিনি। মিস্টার চৌধুরী কি বলছেন? সে এখন কোথায়? আমাকে কিছুই বলেনি, আর আজ সে অস্ট্রেলিয়া চলে গেছে। কেন? তার ফুপা অসুস্থ তাই। আচ্ছা এখন এসব সব বাদ দে। নিশু, একটা গান গা, অনেকদিন হলো তোর কণ্ঠে গান শুনি না। ভালো লাগছে না, আজকে তোরা গা, আমি শুনি। আরে গা, আমরা গিটারে সুর তুলছি। ওকে বল কোন গানটা শুনবি। তোর যা ভালো লাগে সেটাই কর। ওকে, গাইতে শুরু করলাম। आँखों में आंसू लेके होठों से मुस्कुराए, आँखों में आंसू लेके होठों से मुस्कुराए, हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए। পুরোটা গাইলাম। সবাই মিলে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ডিনার করে সবাই যে যার বাসায় চলে গেল। আমি রুমে এসে বসে আছি, হঠাৎ অচেনা নাম্বার থেকে ফোন এলো। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি বলছি। ও হ্যাঁ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। কি করছো? কিছু না। আপনার যেতে কোনো অসুবিধা হয়নি তো? ঠিক টাইমে পৌঁছে গেছেন তো? হ্যাঁ, আমি ভালোভাবে পৌঁছে গেছি। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট। সকালে উঠে ফজরের নামাজ আদায় করে টিউশনি করাতে গেলাম। তারপর বাসায় এসে ব্রেকফাস্ট সেরে অফিসে চলে গেলাম। এভাবে 9 দিন কেটে গেল। এই 9 দিন অফিসে অনেক বেশি কাজের চাপ ছিল। এখন গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছি, কারণ স্যার সকালে ফোন করে বলেছে আজ সে দেশে ফিরবে, তাই তাকে রিসিভ করতে যাচ্ছি। এয়ারপোর্টে পৌঁছে কিছুক্ষণ ওয়েট করার পর স্যার বাইরে এলেন। কিন্তু এ কি, তার সাথে একটা মেয়েটা একটা মিনি স্কার্ট আর একটা টি শার্ট পরে আছে। মেয়েটা স্যারের হাত ধরে কথা বলছে আর হাসছে। কিছুক্ষণ পর পর স্যারের গায়ে ঢলে পড়ছে। স্যারও খুব হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ পর দুজনে আমার সামনে এসে দাঁড়ালো। স্যার বলল, এসে গেছো তুমি? গাড়ি কোথায়? ওই যে ওখানে। পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে আমার কাজিন, মানে আমার ফুপির মেয়ে, এবং আমার বেস্ট ফ্রেন্ড অনু। আর অনু ও হচ্ছে... পরিচয় করাতে হবে না, আমি বুঝতে পেরেছি। এই তোর সেই পিয়ে যার কথা বলেছিলি। হ্যাঁ। হাই। হ্যালো ম্যাম। আচ্ছা, এবার যাওয়া যাক। অফকোর্স। আচ্ছা শোনো, তোমার নামটা কি জানো? জি ম্যাম, আমি নিশাত জাহান। নিশাত, তুমি কি গাড়ি পর্যন্ত আমার লাগেজটা একটু ক্যারি করতে পারবে? অবশ্যই, ওটা দিন আমাকে। অনু, ওটা ওর কাছে দিচ্ছিস কেন? আমি ড্রাইভারকে ডাকছি, সে এসে নিয়ে যাবে। নিশাত নিলে কি প্রবলেম? স্যার, আমার কোনো সমস্যা হবে না, আপনি এগোন, আমি আসছি। অনু ম্যামের কাছ থেকে লাগেজটা নিয়ে গাড়িতে তুলে দিলাম। আমি গাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। স্যার বলল, অনু আর নিশাত পেছনের সিটে বসো, আমি সামনে বসছি। না, তুই এখানে আয়, আমি তোর সাথে বসবো। নিশাত, তুমি সামনে যাও। ওকে ম্যাম। আমি গিয়ে ড্রাইভারের পাশে সামনে বসলাম, আর স্যার আর অনু পেছনে বসলো। গাড়ি চলতে শুরু করলো। লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি অনু স্যারের একটা হাত জড়িয়ে ধরে স্যারের কাঁধে মাথা রেখে বসে আছে, আর সেদিকে স্যারের কোনো ভ্রুক্ষেপ নেই। ওনাকে দেখে মনে হচ্ছে এটা ওনার কাছে খুব নর্মাল, যেন নিত্যদিনকার অভ্যেস। এসব দেখে কেন জানি না খুব খারাপ লাগছে। অন্য সময় গাড়িতে বসলেই ঘুম চলে আসে, কেন জানি না আজ ঘুম আসছে না। মনটা খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না। আমি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। 40 মিনিট গাড়ি চলার পর আমরা অফিসে খুব কাছাকাছি চলে এসেছি। স্যার এখান থেকে সোজা বাসায় যাবে, হয়তো আমাকেও সাথে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি এসব সহ্য করতে পারছি না। ড্রাইভার আঙ্কেলকে বললাম, আঙ্কেল গাড়িটা থামান। কেন? স্যার আমাকে অফিসে যেতে হবে। আজকে আর অফিসে যেতে হবে না, আমার সাথে আমার বাসায় যাবে, চলো। না স্যার, আমাকে যেতেই হবে। আমার ভীষণ জরুরি কিছু কাজ আছে, সেগুলো আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে যাও। থ্যাংক ইউ স্যার, আসছি আমি। গাড়ি থেকে নেমে অফিসে চলে এলাম, কিন্তু কোনো কাজে মন বসাতে পারছি না। কেমন অস্থির অস্থির লাগছে, আর বুকের ভেতর মনে হচ্ছে ভীষণ চিনচিনে ব্যথা করছে। কি করলে যে একটু শান্তি পাবো বুঝতে পারছি না। ওই মেয়েটাকে স্যারের সঙ্গে ওইভাবে দেখে কি আমার মনে এরকম উথাল পাথাল হচ্ছে? তবে কি আমি স্যারকে ভালোবেসে ফেলেছি?
না না, কি ভাবছি আমি এসব? এটা কখনো হতে পারে না। আমি তাকে ভালোবাসি না, ভালোবাসতে পারি না, কিছুতেই না। এটা কখনো সম্ভব নয়। কিন্তু আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। জেলাস ফিলিং কাকে বলে তা আমি জানি না, কিন্তু অনুকে কিছুতেই স্যারের সঙ্গে সহ্য করতে পারছি না আমি। না, আজকে আর অফিসে থাকতে পারবো না আমি। ম্যানেজারের কাছ থেকে ছুটি নিয়ে সব বন্ধুদেরকে ফোন করে রেস্টুরেন্টে আসতে বললাম। আমার যখনই কোনো কষ্ট হয় বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, এতে আমার মন একদম ভালো হয়ে যায়। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যাবেলায় বাসায় ফিরলাম। আমার সারাদিনের ক্লান্তি, কষ্ট মায়ের মুখের দিকে তাকালেই উধাও হয়ে যায়। আর আমার সাথে যা কিছু ঘটে আমি সবসময় আম্মুকে শেয়ার করি। মা হচ্ছে পৃথিবীতে সবার থেকে সব থেকে ভালো বন্ধু। বাসায় ফিরে আম্মুকে সব কিছু শেয়ার করলাম। সব শুনে আম্মু শুধু একটা কথাই বলল, ধৈর্য ধরো, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। যাক, আম্মুকে সব কিছু বলার পর এখন মনটা অনেক হালকা লাগছে। রাতে কিছু খেতে ইচ্ছে করছে না, তাই না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফজরের নামাজ আদায় করে নাস্তা করলাম। আম্মুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে ঢুকতেই গার্ড বলল স্যার তার কেবিনে যেতে বলেছে। স্যারের কেবিনে দরজার কাছে গিয়ে যা দেখলাম তাতে আমি ওখানেই পাথর হয়ে দাঁড়িয়ে আছি। কারণ স্যার চেয়ারে বসে কাজ করছে আর পেছন থেকে অনু স্যারকে গালে কিস করছে। আর স্যার অনুকে কিছু না বলে নিজের কাজ করেই যাচ্ছে। করুক কিস, তাতে আমার কি? অনুও যেমন উনিও তেমন, এদের যা ইচ্ছে তাই করুক, আমার কিছু যায় আসে না। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দরজায় নক করলাম। স্যার আসবো? হ্যাঁ এসো। ভেতরে গেলাম। অনু এখনো স্যারের কাছে দাঁড়িয়ে আছে। আর এই মেয়েটা কী সব ড্রেস পরেছে, একটা শর্ট জিন্স আর একটা ব্ল্যাক শার্ট, পায়ে হাই হিল, চোখে সানগ্লাস। চুলের কথা নাই বললাম, চুলগুলো ছোট করে কাটা। যাই হোক, সে কি পরবে, কিভাবে সাজবে সেটা তার অভিরুচি। স্যার আমাকে বললেন, দাঁড়িয়ে কেন, বসো। ঠিক আছে। গার্ড বলল ডেকেছেন। হ্যাঁ, এই ফাইলটা নাও। স্যার এটা কিসের ফাইল? শ্যামলনগর যে প্রজেক্ট হাতে নিয়েছি, এই ফাইলে তার সমস্ত লিগ্যাল ডকুমেন্ট সহ অন্যান্য সকল কাগজপত্র এখানে আছে। এটা চেক করে দুপুরের মধ্যে আমাকে দেবে। ওকে স্যার। আর শোনো, এখন আমার কিছু কাজ আছে, তুমি অনুকে অফিসটা ঘুরে দেখাও। ওকে স্যার। ম্যাম আসুন। আকাশ, তুইও না? আমাকে অফিসের স্টাফদের সাথে কেন অফিস দেখতে যেতে হবে? তুই না পারলে আমাকে বল, আমি একা যাচ্ছি। এটা বলে হাঁটা শুরু করলো। আমি ঠায় দাঁড়িয়ে আছি। স্যার বলল, অনু তুই দেখতে পাচ্ছিস আমি বিজি আছি। আর নিশাদের সঙ্গে গেলে তোর কি প্রবলেম? আর নিশাদ শুধু আমার স্টাফ নয়, শি ইজ মাই ওয়াইফ। ওর সাথে যেতে তোর প্রবলেম কি? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। ও রিয়েলি? আমি এখন তোর কাছে এতই ছোট হয়ে গেলাম যে এই মেয়েটার সাথে এখন আমাকে চলাচল করতে হবে? এসব কি বলছিস তুই? ম্যাম আই এম সরি, আমি সত্যি দুঃখিত। আমি বুঝতে পারিনি যে আপনি এভাবে রিয়াক্ট করবেন। স্যার আমার কিছু জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। ফাইলটা হাতে নিয়ে স্যারের কেবিন থেকে বের হয়ে এলাম। আমি বাইরে আসতে ভেতর থেকে অনু আর স্যারের কথা শুনতে পেলাম। আমি ওখানেই দাঁড়ালাম, ভেতর থেকে শুনতে পাচ্ছি, আকাশ, একটা ছোট লোকের বাচ্চার সামনে তুই আমাকে এভাবে ইনসাল্ট না করলেও পারতি। অনু, এসব কি বলছিস তুই? নিশাদ এসব শুনতে পেলে কতটা কষ্ট পেত বলতো? এসব আর কখনো বলবি না। আর আমি তোকে কোনো অপমান করিনি। বাবা, তুই এসব ছোট লোকদের নিয়ে এত ভাবতে কবে শুরু করলি? আর তোর কি মনে হয় আঙ্কেল আন্টি এত সহজে বিয়েটা মেনে নেবে? যদিও তারা মেনে নেয়, নানিকে আদৌ কখনো এই মেয়েটাকে মেনে নেবে? কে মেনে নেবে আর কে মেনে নেবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি নিশাদকে মেনে নিয়েছি, এটাই আমার শেষ কথা। ভেবে দেখ, এই ছোট লোকের মেয়েটাকে মেনে নেওয়ার জন্য যদি তোকে এই বিশাল সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, তখন? না, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আর কিছু শুনতে পারছি না। আমি ওখান থেকে নিজের কেবিনে চলে এলাম। এসে অনুর কথাগুলো ভাবছি, অনেক খারাপ লাগছে। অনু আমাকে এতটা অপমান করলো, আমি তো তার কোনো ক্ষতি করিনি, আর তার কোনো কাজেও বাধা দেইনি, তাহলে আমাকে ইনসাল্ট করলো কেন? অনু বড্ড বেশি অহংকারী মানুষ, মানুষকে মানুষ বলে মনে করে না। কিন্তু এই সম্পর্কটাকে আর টিকিয়ে রাখা যাবে না। আমি চাই না আমার জন্য স্যারের কোনো ক্ষতি হোক। উকিল আঙ্কেলকে ফোন করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা তুমি? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। আপনি? হ্যাঁ ভালো। তোমরা সবাই বাসায় কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আঙ্কেল, খুব জরুরি একটা কাজের জন্য আপনাকে ফোন করলাম। বলো মামুনি, কি করতে হবে? আঙ্কেল, সেদিন যে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম, ওটার কি খবর? তুমি তো ওই দিন ফর্মটা জমা দিলে না। আঙ্কেল, ওটা হয়তো জমা দিতে পারবো না। আপনি ইমিডিয়েটলি আমার ডিভোর্সের ব্যবস্থা করে দিন। কি কি করতে হবে আপনি আমাকে বলুন। ওকে, তুমি আমার অফিসে চলে আসো, আমি দেখছি কি করা যায়। আঙ্কেল, as soon as possible I want that divorce papers.
ওকে, আমি দেখছি ব্যাপারটা, তুমি আমার সাথে ইমিডিয়েটলি দেখা করো। ওকে আঙ্কেল, আমি 2 ঘন্টা পর আসছি। ওকে। ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি ফাইলটা চেক করতে শুরু করলাম। আমাকে মেনে নিতে যে স্যারের এত বড় ক্ষতি হোক তা আমি চাই না। আর সত্যিই তো আমি কোনো দিক দিয়েই স্যারের যোগ্য নই, তাহলে আমি স্যারের জীবনে বাধা হয়ে দাঁড়াবো কেন? ফাইলটা সম্পূর্ণ রেডি করে স্যারের কাছে জমা দিলাম। স্যারের কাছ থেকে 2 ঘন্টা সময় নিয়ে আঙ্কেলের অফিসে গেলাম। সেখানে আঙ্কেলের সাথে কথা বলে সমস্ত লিগ্যাল পেপার জমা দিয়ে আবার অফিসে ব্যাক করলাম। যদি পারতাম চাকরিটা ছেড়ে দিতাম, কিন্তু অফিস থেকে আমার লোন নেওয়া আছে, সেটা শোধ না করে চাকরিটা ছাড়তে পারছি না। কী যে করব কিছুই ভেবে পাচ্ছি না। সারা দিনে আর স্যারের বা অনুর সামনে যাইনি। স্যার কয়েকবার ফোন করে ডেকেছিলেন, কিন্তু আমি নানান অজুহাতে তার কাছে যাইনি। অফিস শেষ করে বাসায় ফিরলাম। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে প্রতিদিন অনু স্যারের সঙ্গে অফিসে এসেছে। আমি এই কয়েকদিনে খুবই কম সময় স্যারের সামনে গিয়েছি। স্যার অনেকবার করে ফোন করেছে, কখনো রিসিভ করিনি, আবার কখনো রিসিভ করে নানা বাহানায় ফোন কেটে দিয়েছি। অফিস টাইম শেষ হতে আর কিছুক্ষণ বাকি। অফিসে বসে কাজ করছি, এর মধ্যে আঙ্কেল ফোন করলো। হ্যাঁ আঙ্কেল, কেমন আছেন? আমি ভালো আছি, তোমার ডিভোর্স পেপার রেডি, এসে নিয়ে যাও। থ্যাংক ইউ আঙ্কেল, আমি এক্ষুনি আসছি। ধন্যবাদ দিতে হবে না, তুমি তো আমার মেয়ের মতো। আর তোমার বাবা আর আমি অনেক ভালো বন্ধু ছিলাম। তোমার বাবা আমার অনেক অনেক উপকার করেছে। তোমাদের জন্য কিছু করতে পারলে আমি শান্তি পাই। ওকে আঙ্কেল, আমি আসছি। স্যার নিজের কেবিনে আছে, কিন্তু তার কাছে কিছু বলা যাবে না। ম্যানেজারের থেকে ছুটি নিয়ে আঙ্কেলের কাছে গেলাম। সেখান থেকে ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করলাম। এখন শুধু স্যারের একটা সাইন করলেই আমাদের সব সম্পর্ক শেষ। কিন্তু ডিভোর্স পেপারটা নিতে নিতে অফিস টাইম শেষ হয়ে গেছে। স্যার তো এখন অফিস থেকে চলে গেছে। এখন তাকে কোথায় পাই? স্যারকে একটা ফোন করে দেখি কোথায় আছে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। ম্যানেজার বলল তুমি আজকে আগেই অফিস থেকে বেরিয়ে গেছো। হ্যাঁ স্যার, একটা কাজ ছিল তাই। স্যার আপনি এখন কোথায় আছেন? আমি তো মাত্রই বাসায় আসলাম। স্যার এখন একবার যদি আমার সাথে একটু দেখা করতেন তাহলে খুব ভালো হতো। কোনো সমস্যা? না স্যার, তবে আপনার সাথে দেখা করাটা খুব জরুরি। ওকে বলো কোথায় আসতে হবে। আমি অফিসের সামনের মোড়ে আছি, আপনি ওখানে চলে আসুন। আর স্যার একটা অনুরোধ করছি, প্লিজ একা আসবেন। ওকে, আমি এক্ষুনি আসছি, তুমি ওখানে অপেক্ষা করো। ওকে স্যার। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারের জন্য অপেক্ষা করছি। মাগরিবের আজান শেষ হয়ে গেছে। চারিদিকে হালকা হালকা অন্ধকার নেমেছে। তার মাঝে আমি একা দাঁড়িয়ে আছি। আজ একটা মিথ্যে সম্পর্ক থেকে মুক্তি পাবো আমি, ভাবতেই অনেক ভালো লাগছে। অনেকক্ষণ ওয়েট করার পর স্যার আবার ফোন করলো। স্যার আপনি এসেছেন? হ্যাঁ, তুমি কোথায়? স্যার আমি রাস্তার পাশেই দাঁড়িয়ে আছি। ওকে। কিছুক্ষণ পর স্যারের ডাক শুনতে পেলাম। ঘাড় ঘুরিয়ে তাকালাম, দেখি স্যার গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আমার দিকে আসছেন। একটু সময় পরে আমার কাছাকাছি এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। এভাবে এত জরুরি ডাকলে কেন? স্যার আজ একটা মিথ্যে মূল্যহীন সম্পর্ক থেকে আপনাকে মুক্তি দিতে এসেছি, আর নিজেকেও মুক্ত করতে এসেছি। মানে? ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করে তার দিকে এগিয়ে দিলাম। স্যার এই নিন, এটাতে একটা সাইন করে দিন। আমি সাইন করে দিয়েছি। কি এটা? ডিভোর্স পেপার। আমাকে চড় মেরেছে। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ থেকে পানি পড়ছে, নিঃশব্দে কান্না করছি। স্যার বললেন, এত সাহস কোথায় পেলে তুমি? আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে কিভাবে তুমি? আমি তোমাকে বলেছি না যে মাম্মা পাপ্পা দেশে না ফেরা পর্যন্ত অপেক্ষা করো। নিশ্চয়ই আমার থেকে বেটার কাউকে পেয়েছো, তাই আমাকে ছেড়ে চলে যেতে চাইছো, তাই তো? কিন্তু জেনে রাখো, আমার দেহে প্রাণ থাকতে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তুমি এই ডিভোর্স এর সিদ্ধান্ত নিয়ে অনেক বড় ভুল করছো। এর শাস্তি তোমাকে পেতে হবে। আমি নিজে তোমাকে শাস্তি দেব। তুমি আমাকে তোমার উপর জোর করতে বারণ করেছো। কই, আমি তো তোমার উপর জোর করতে যাইনি। তাহলে এমন সিদ্ধান্ত নিলে কেন? এর জন্য আজ তোমাকে আমি এমন শাস্তি দেব, জীবনে আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে পারবে না। আমি কান্না করেই যাচ্ছি আর তার কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছি। হঠাৎ সে আমার হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়, আর আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। স্যার আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমার লাগছে। একদম কোনো কথা বলবে না, চুপচাপ গাড়িতে ওঠো। আমি আপনার সাথে কোথাও যাব না। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন। আর একটা কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমাকে গাড়িতে তুলে গাড়ি লক করে দিল। সে উঠে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে শুরু করলো। দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। কথাও বলতে পারছি না। যদি আবার চড় মারে?
প্রায় 20 মিনিট পর গাড়িটা থামিয়ে আমাকে গাড়ি থেকে টেনে বের করলো। আমার সাথে এমন আচরণ করছে যেন আমি কোনো চোর ডাকাত, আর সে পুলিশ। আমাকে গাড়ি থেকে নামানোর পর কোলে তুলে নিল। এভাবে কোলে তুলে নিল কেন বুঝতে পারছি না। আর এটা কোনো জায়গা দেখে তো মনে হচ্ছে এটা কোনো একটা বাড়ি, কিন্তু আমাকে এখানে কেন নিয়ে এসেছে? মন থেকে সব ভয় দূর করে দিলাম। স্যারকে ডিরেক্ট প্রশ্ন করলাম, স্যার আপনি আমাকে এভাবে কোলে কেন নিলেন? আমি তো হেঁটে যেতে পারতাম, আমার পায়ে তো কোনো সমস্যা নেই। চুপ করে থাকতে বলছি না? স্যার এটা কোন জায়গা, আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আবার কথা বলছো? সরি স্যার, আর বলবো না, কিন্তু এটা তো বলতে পারেন সেটা কোন জায়গা? এটা আমাদের গেস্ট হাউস। স্যার আমাকে এখানে কেন নিয়ে এলেন? প্লিজ স্যার ছেড়ে দিন আমাকে, বাসায় যেতে হবে, আম্মু আমার জন্য অপেক্ষা করছে। চুপ, একদম চুপ। এসব আগে ভাবা উচিত ছিল। এখন যদি আর একটা কথা বলো তাহলে গলা টিপে মেরে ফেলে দেবো। ওনার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, রাগে গজগজ করছে। আমি চুপ করে আছি। আমাকে নিয়ে বাড়ির ভিতর ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকে একজন বয়স্ক লোককে দেখতে পেলাম। স্যার আমাকে কোলে নিয়েই তাকে ডাক দিল। কাকা এদিকে আসুন। লোকটি আমার দিকে এগিয়ে আসতেই মনে হচ্ছে আমি লজ্জায় স্যার কোল থেকে নেমে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু আমি কিছুই করতে পারছি না। লোকটি কাছে এসে বলল, আকাশ বাবা, উনি কে? ও হচ্ছে নিশাত, আপনার বৌমা। কাকা কিছু খাবার পাওয়া যাবে কি? না বাবা, এখন তো কোনো খাবার রান্না করা নেই, আর রাতের খাবার এখনো রান্না করা হয়নি। ঠিক আছে, আপনি রহিমাকে বলুন আমাদের জন্য রান্না করতে। আর হ্যাঁ, এখানে যদি কেউ আসে আমার খোঁজ করতে তাহলে বলবেন আমি এখানে নেই, আমরা আজ এখানেই থাকবো। ঠিক আছে বাবা, তুমি যাও, এদিকটা আমি সামলে নেব। ওকে কাকা, আমরা উপরে যাচ্ছি। আমাকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। স্যারকে আবার বললাম, স্যার প্লিজ আমাকে যেতে দিন, আমাকে বাসায় ফিরতে হবে। চুপ করে থাকতে বলেছি কিন্তু। ওপরে এসে একটা রুমে ঢুকে আমাকে বেডের উপর ফেলে দিলেন। উফ, কোমরটা মনে হয় গেল আমার, অনেক ব্যথা পেয়েছি। আমাকে বেডে রেখে স্যার গিয়ে দরজা লক করে দিল। তারপর শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে এগোতে লাগলো। আমি বিষয়টা এতক্ষণে কিছুটা আঁচ করতে পেরেছি, কিন্তু কিছুতেই এটা হতে দেওয়া যাবে না। স্যারকে আটকাতে হবে। স্যার প্লিজ আমার কাছে আসবেন না। শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে সোফার উপরে। স্যার প্লিজ এরকম করবেন না। স্যার আমি এসবের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড নই। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আটকানো গেল না তাকে। জোর করে স্বামী হওয়ার অধিকার আদায় করে নিলেন। এলোমেলো চুল আর এলোমেলো ভাবনা নিয়ে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছি। কি হয়ে গেল এতক্ষণ এসব? আমার অতল ভাবনার কোনো তল খুঁজে পাচ্ছি না। কাঁদতে কাঁদতে আমার হেঁচকি উঠে গেছে। হঠাৎ করে স্যার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমার পাশে বসলো, তারপর আমাকে জড়িয়ে ধরলো। কিন্তু এতে আমার ভঙ্গির বিন্দুমাত্র পরিবর্তন হলো না। কেঁদেই যাচ্ছি। আপনি আজ যা করলেন তাতে আপনার জন্য আমার মনে থাকা সমস্ত শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে। এই শ্রদ্ধার জায়গাটা আপনি আর কখনো ফিরে পাবেন না। প্লিজ এভাবে কেঁদো না। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। আমি কখনো চাইনি আমাদের জীবনের প্রথম রাতটা এভাবে পার করতে, তোমার ইচ্ছার বিরুদ্ধে যেতে, কিন্তু তুমি আমাকে আগিয়ে দিয়েছো। বিশ্বাস করো, আমি সত্যিই তোমার সাথে এরকম করতে চাইনি, কিন্তু তোমাকে হারানোর ভয়ে এসব করেছি। দেখো, আমাদের যদি একটা সন্তান হয় তাহলে তুমি চাইলেও আর আমার থেকে দূরে যেতে পারবে না। আমাদের সন্তানের জন্য হলেও আমার কাছে থাকবে। আর তখন দেখবো সবাই আমাদের বিয়েটা মেনে না নিয়ে কোথায় যায়। প্লিজ কান্না বন্ধ করো। আর কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব না। প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। ছেড়ে যাওয়ার কথা ভেবেও না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওনার কথা শুনেও আমার কোনো হেলদোল নেই। একইভাবে বসে আছি। ওনার এত কথার মধ্যে আমি শুধু একটা কথাই বললাম, আমি বাসায় যাব। ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর ডিনার করে তোমাকে বাসায় পৌঁছে দেবো। আমি ডিনার করব না, আমি বাসায় যাব। ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে এসো। ওয়াশরুমে উঠে যেতে চাইছি, কিন্তু আমার পা এগোচ্ছে না। মনে হচ্ছে আমি পাথর হয়ে গেছি। অনেক কষ্টে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। বেরিয়ে দেখি স্যার খাবার নিয়ে বসে আছে। আমি বের হতে আমাকে ধরে নিয়ে বেডে বসালো। এই খাবারটা খেয়ে নাও। আমি বাসায় যাব। প্লিজ আমার দিকে তাকাও, তাকাও বলছি। স্যারের দিকে তাকালাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। স্যারের দিকে তাকিয়ে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। কোনো কথা যেন আমার মুখ থেকে বের হচ্ছে না। প্লিজ কেঁদো না, এই খাবারটা খেয়ে নাও। দেখি, হাঁ করো। চুপচাপ বসে আছি। হাঁ করো। আমি একইভাবে বসে আছি। স্যার জোর করে আমার মুখে খাবার ঢুকিয়ে দিল। আমাকে খাইয়ে দিয়ে তারপর বলল, চলো এবার যাওয়া যাক। আমি হাঁটতে শুরু করলাম, কিন্তু মনে হচ্ছে আমার পা সামনে যাচ্ছে না।
আমাকে এভাবে হাঁটতে দেখে স্যার এসে আমাকে কোলে তুলে নিলেন, কোলে করে গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। তারপর গাড়িতে বসিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করলেন। গাড়ির মধ্যে হয়তোবা হাজারবার সরি বলেছে, সারা রাস্তা বকবক করতে করতে এসেছে, কিন্তু আমি একটা কথাও বলিনি। সারা রাস্তায় চুপচাপ বসেছিলাম। আমার বাসার সামনে এসে আমাকে কোলে নিতে চাইলেন, কিন্তু আমি বাধা দিলাম। আমার সাথে সাথে আমার বাসায় ঢুকলো। বাসায় ঢুকে দেখি আম্মু, নীলা, সিমি সবাই বসে আছে। আমাকে দেখেই আম্মু তাড়াতাড়ি আমার কাছে এলো। কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই সন্ধ্যা থেকে তোর জন্য অপেক্ষা করছি। তোর চোখ মুখের অবস্থা এমন কেন? কি হয়েছে? ও আমার সাথে ছিল। ও আচ্ছা, ঠিক আছে, এসো ভিতরে এসে বসো। বাসায় ঢুকলো। আমি গিয়ে আমার রুম আটকে বেডে বসে আছি। কিছুক্ষণ পর আম্মু ডাক দিল, নিশাত, দরজাটা খোল। আম্মু আমি একটু বিজি আছি। ঠিক আছে, কাজ শেষ হলে খেতে আয়। আম্মু আমি এখন কিছু খাবো না। ঠিক আছে, তোকে খেতে হবে না, আমরাও খাবো না। তোমরা গিয়ে টেবিলে বসো, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর চেঞ্জ করে খাবার টেবিলে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখি সবাই খাবার নিয়ে বসে আছে, স্যারও বসে আছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। একেই তো খেয়ে এসেছি, এখন আর খিদে নেই। তারপর কিছু খেতে ভালো লাগছে না। অল্প কিছু খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। ভীষণ ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমার পাশে কারো উপস্থিতি টের পেয়ে গেলাম, কিন্তু কে আছে আমার পাশে? আম্মু বা নীলা কিংবা শিবি হলে আমি বুঝতে পারতাম। অন্ধকারে মুখ দেখতে পারছি না, কিন্তু ঘ্রাণটা অনেক চেনা চেনা। তবে কি স্যার? না না, এটা কিভাবে সম্ভব? স্যার তো মনে হয় বাসায় চলে গেছে। কিন্তু এটা যদি স্যার না হয় তাহলে কে? এসব মনে মনে ভাবছি। হঠাৎ করে ভাবনায় ছেদ ঘটিয়ে পাশে থাকা মানুষটি আমাকে জড়িয়ে ধরলো। এবার আমি শিওর হলাম যে এটা স্যার। কিন্তু স্যার আমার রুমে, আমার বেডে এলো কিভাবে? তাকেই প্রশ্ন করে দেখি সে এখানে কেন। আপনি এখানে? তুমি ঘুমাওনি? আমি কিন্তু আপনাকে একটা প্রশ্ন করেছি। আন্টি যেতে দেয়নি। কেন? আম্মু আপনাকে যেতে দিল না কেন? আন্টি আমাকে জিজ্ঞেস করেছিল তোমার কি হয়েছে, তখন আমি বললাম যে তুমি আমাকে ডিভোর্স দিতে গিয়েছিলে, তাই তোমাকে চড় মেরেছি। তারপর আন্টি কি মনে করে যেন থেকে যেতে বললো। আম্মু আপনাকে যেতে দিল না ঠিক আছে, কিন্তু আমার রুমে কেন? আশ্চর্য, আমি তোমার রুমে আসবো না তো কার রুমে যাব? ওকে, তুমি যদি বলো তো আমার শালিকাদের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ছি। একদম বাজে কথা বলবেন না। আর একটা কথা বলুন তো, আম্মুকে আপনি মিথ্যে বললেন কেন? আশ্চর্য, কি মিথ্যে বললাম? আপনি আম্মুকে বলেছেন আমাকে চড় মেরেছেন। এটা কি আদৌ সত্যি? তাহলে কি বলতাম? জানি না। এখন আমার কাছ থেকে সরে যান। কোথায় যাব? আপনার বাড়িতে। আজ শ্বশুর বাড়ি বেড়াতে এসেছি, এখন আর কোথাও যাব না, চুপচাপ ঘুমাও। আমি আপনার সাথে বেড শেয়ার করতে পারবো না। আপনার সাথে এক বিছানায় থাকা সম্ভব নয়। আপনি এখানে থাকুন, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। নিশাত, এখন কিন্তু এটা বাড়াবাড়ি হচ্ছে। আর এত রাতে যদি তুমি রুম থেকে বেরিয়ে যাও তাহলে আন্টি মনে মনে কী ভাববে বলো তো? ঠিক আছে, আপনি বিছানায় থাকুন, আমি ফ্লোরে ঘুমাবো। ঠিক আছে, তাহলে আমিও ফ্লোরে ঘুমাবো। তাহলে আমি বিছানায় ঘুমাবো। আমিও। দেখুন, আমি মোটেও আপনার সাথে মজা করছি না। অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাবো। তো তোমাকে কি বারণ করেছি? আর একটাও কথা নয়, চুপচাপ ঘুমাও, না হলে কিন্তু দ্বিতীয়বারের মতো ফুলসজ্জা এখানে শেষ করে ফেলবো। দেখুন, আপনি কিন্তু এবার। আমি কি বলো? আচ্ছা, আপনার মাথায় ভালো কিছু আসে না নাকি? সবসময় মাথার মধ্যে দুষ্টুমি ঘুরে বেড়ায়, তাই না? আর কোনো কথা নয়, এখন ঘুমাও। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। যখন ঘুম ভাঙলো দেখি সকাল হয়ে গেছে। স্যারের দিকে চোখ পড়তেই আমার চোখটা তার উপরে আটকে গেছে। প্রথমবার মতো আমি তার উপর ক্রাশ খেলাম। ঘুমন্ত অবস্থায় স্যারকে অপূর্ব লাগছে। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি যেন হাজার গুণে বাড়িয়ে দিয়েছে তার সৌন্দর্য। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করেই স্যার বলল, এভাবে তাকিয়ে না থেকে একটা মর্নিং কিস করো। মানে মর্নিং কিস করো। আমার বয়ে গেছে আপনাকে কিস করতে। তাই? ওকে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এটা বলে আমার গালে একটা চুমু খেলো। তারপর একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি বসে আছি। আজকে ফজরের নামাজটাও মিস করলাম। মোবাইলে টাইম দেখলাম, 7টা বাজে। আম্মুর কাছে গেলাম। আম্মু রান্নাঘরে রান্না করছে। আম্মুর কাজে হেল্প করলাম। তারপর সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা করার পর স্যার রুমে চলে গেল। আমি রুমে যেতেই দেখি স্যার রেডি হচ্ছে। আমাকে বলল, তোমার আজকে অফিসে যাওয়ার দরকার নেই, বাসায় রেস্ট করো। ঠিক আছে। স্যার রেডি হয়ে চলে গেল। আমি রুমে বসে বসে ফোন টিপছি। হঠাৎ করেই আম্মু এসে বলল, আজ অফিসে যাবি না? না আম্মু, ভালো লাগছে না। কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নে। কেন আম্মু?
তোর চাচা খুব অসুস্থ, তোদেরকে দেখতে চায়, আর অনেক বছর হয়ে গেছে গ্রামের বাড়িতে যাইনি। তুই যখন খুব ছোট ছিলি তখন একবার গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তাই ভাবছিলাম তোদেরকে নিয়ে একবার ঘুরে আসি। কিন্তু আম্মু, নীলা সিমি ওখানে গিয়ে গ্রামের পরির সাথে খাপ খাওয়াতে পারবে তো? হ্যাঁ, পারবে না কেন? ওরা তো শুনেই যাওয়ার জন্য লাফালাফি করছে। ঠিক আছে, বলো কবে যাবে? আগে ছুটি নেই, দেখি কবে যাওয়া যায়। কতদিন থাকবে ওখানে? 2 সপ্তাহের ছুটি নিয়ে নে। ওকে আম্মু, এখনো অফিসের টাইম হয়নি, আমি রেডি হয়ে অফিসে যাচ্ছি। ঠিক আছে, যা। রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসেই ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম। অ্যাপ্লিকেশন লেটার নিয়ে আমার কেবিন থেকে বের হব এমন সময় কারোর সাথে ধাক্কা লাগলো। তাকিয়ে দেখি স্যার। স্যার, আপনি এখানে? তোমাকে না বললাম আজ অফিসে আসার দরকার নেই, তাহলে এলে কেন? স্যার, আমার কিছুদিনের জন্য ছুটি দরকার, তাই এসেছি। আপনার কাছে অ্যাপ্লিকেশন লেটার নিয়ে যাচ্ছিলাম। ছুটি নিয়ে কি করবে? আমার আঙ্কেল খুব অসুস্থ, তাই পরিবারের সবাই মিলে গ্রামের বাড়িতে যাব। কতদিনের ছুটি দরকার? 2 সপ্তাহ। এতদিন? আচ্ছা, আমাকে তোমার সাথে নেবে? স্যার, আপনি মানে? আরে ভয় পেও না, মজা করছিলাম। কবে যাচ্ছ? কালকে। ঠিক আছে, এখন বাসায় চলে যাও। ওকে স্যার। স্যারের থেকে বিদায় নিয়ে অফিস থেকে বাসায় ফিরলাম। বাসায় এসে সমস্ত কিছু প্যাক করলাম। বিকালে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। সন্ধ্যাবেলায় স্যার বাসায় এসে সবার সাথে দেখা করে গেলেন। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামে 17 দিন থাকার পর ঢাকায় ব্যাক করলাম। আমার ছুটির থেকেও কয়েকদিন বেশি থাকা হলো। তারপরও চাচা আসতে দিতে চায়নি। বাসায় ফিরলাম সন্ধ্যা 6টার সময়। বাসায় ফিরে আম্মুর সাথে রান্না করলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর আজ অফিসে এলাম, তাই অনুর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমি সবসময় স্যারের সাথে আঠার মতো লেগে থাকে। যাকগে, ওর যা ইচ্ছে তাই করুক। আমার অনেক কাজ জমা হয়ে আছে, সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে কাজে মনোযোগ দিলাম। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। অফিসে বসে বসে কাজ করছি। অফিস টাইম শেষ হতে আর বেশি সময় বাকি নেই। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। তুলে দেখি শাফিন ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় তুই? আমি তো অফিসে। কেন? তাড়াতাড়ি অফিসের নিচে আয়, আমি তোর অফিসের সামনে আছি। আমার অফিস টাইম শেষ হয়নি। আর কতক্ষণ বাকি অফিস টাইম শেষ হতে? আর 7 মিনিট বাকি আছে। ঠিক আছে, আমি ওয়েট করতেছি। ওকে। অফিস টাইম শেষ হওয়ার পর অফিস থেকে বের হয়ে দেখি শাফিন গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমি ওর কাছে যেতেই বলল, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, ওরা সবাই তোর জন্য অপেক্ষা করছে। গাড়িতে উঠতে উঠতে জিজ্ঞেস করলাম, ওরা এখন কোথায়? ওরা সবাই রেস্টুরেন্টে আছে। 5 মিনিট পর আমরা রেস্টুরেন্টে পৌঁছালাম। ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। কি ব্যাপার বলতো? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমরা সব বন্ধুরা মিলে আগামী পরশুদিন কক্সবাজার যাব। ও আচ্ছা, তোরা গিয়ে ঘুরে আয়, আমার এখন কোথাও যাওয়া হবে না। এই কথা বললে চলবে না, তোকে আমাদের সাথে যেতেই হবে। তুই যাবি, এটাই ফাইনাল। তুই বুঝতে পারছিস না, এখন আমি কোথাও যেতে পারবো না। এখন অফিস থেকে ছুটি পাবো না। কিছুদিন আগেই তো ছুটি নিয়ে গ্রামে গেলাম। তুই কিভাবে কি সামলাবি আমরা কিছু জানি না, তুই যাচ্ছিস এটাই ফাইনাল। তোরা আমার সমস্যাটা বুঝতে পারছিস না। দেখ, আমরা কিছু বুঝতে চাই না। এর আগে অনেকবার যেতে চেয়েছিলাম, কিন্তু তোর আর রায়ানের জন্য যাওয়া হয়নি। এবার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ফ্লাইটের টিকিটও নেওয়া হয়ে গেছে। এখন আর তুই না করিস না প্লিজ। তুই যদি না যেতে চাস তাহলে আমরা আর কেউ তোর সাথে কোনো কথা বলবো না। আচ্ছা দেখি অফিস থেকে ছুটি দেয় কিনা। ছুটি না দিলে চাকরি ছেড়ে দিবি, এর থেকে অনেক ভালো চাকরি দেব আমি তোকে। আচ্ছা, আমি দেখছি। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। পরের দিন অফিসে গিয়ে স্যারের কাছে ছুটি চাইলাম, কিন্তু স্যার ছুটি দিতে চাইলো না। অনেক কষ্টে স্যার থেকে ছুটি নিলাম। বাসায় ফিরে আম্মুর কাছে বললাম যে আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। আম্মু অনুমতি দিল। পরের দিন সকালের ফ্লাইটে সবাই কক্সবাজার চলে এলাম। এখানে এসে একটা হোটেলে উঠলাম। এখানে এসেছি 6 দিন হয়েছে। আমি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি। আগামীকাল ঢাকায় ব্যাক করব। এখানে এসে কয়েকদিন অনেক জায়গায় ঘুরলাম। আজ দুপুর থেকে প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করেছে, সাথে অনেক বমি শুরু হয়েছে। বিকেলবেলা সবাই মিলে আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। জিয়া আর আবির আমাকে নিয়ে ডক্টরের চেম্বারে ঢুকলো। বাকিরা সবাই বাইরে অপেক্ষা করছে। ডক্টর আমাকে চেক আপ করে জানালো
আমি অন্তঃসত্ত্বা। এটা শুনে আমার অনেক আনন্দ হচ্ছে। মনে হচ্ছে এটা আমার জীবনের সবচেয়ে বড় খুশির খবর। এর থেকে খুশির খবর আমার জীবনে আর কিছু হতেই পারে না। মিস্টার চৌধুরীর ইচ্ছে পূরণ হয়েছে, এটা ওনাকে জানাতে হবে। আমার বন্ধুরা সবাই অনেক খুশি হয়েছে, সবাই আমাকে কংগ্রেচুলেট করলো। শুধু নীলের মুখটা কেমন শুকনো ছিল, ওর মুখে সেই আনন্দটা নেই যেটা বাকি সবার মুখে আছে। ডক্টর কিছু মেডিসিন দিয়েছে, হোটেলে ফিরে মেডিসিন নিলাম। রাতের মধ্যে অনেকটা সুস্থ হলাম। স্যারকে একটা ফোন করে বলি যে তার ইচ্ছে পূরণ হয়েছে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাতে ফোন করেছো কেন? স্যারের ফোনটা অনু রিসিভ করেছে, কিন্তু স্যারের ফোনটা ওর কাছে কেন? জিজ্ঞেস করে দেখি। ম্যাম, আপনি? হ্যাঁ আমি। কেন? ম্যাম, স্যার কোথায়? তাকে একটু দেয়া যাবে? আকাশ এখন বিজি আছে, ওর তোমার সাথে কথা বলার সময় নেই। ওকে ম্যাম, তাহলে রাখছি। কেন ফোন করেছিলে সেটা বলো। সরি ম্যাম, আপনাকে বলতে পারছি না। ম্যাম, রাখছি, বাই। এই শোনো শোনো। ফোনটা কেটে দিয়ে ভাবতে শুরু করলাম, এত রাতে স্যারের ফোন অনুর কাছে কেন? আর স্যার কি এমন কাজে বিজি যে আমার সাথে কথা বলতে পারবে না? থাক, এখন বলতে পারিনি তো কি হয়েছে, ঢাকায় ফিরে সামনাসামনি বলবো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফজরের নামাজ আদায় করে নাস্তা করলাম, তারপর সবাই ঢাকায় ব্যাক করলাম। বাসায় এসে আম্মুকে সব বললাম। আম্মু অনেক খুশি, মিষ্টি এনে সবাইকে খাওয়ালো। এখন শুধু স্যারকে বলতে হবে, আর ফোন করবো না আগামীকাল। অফিসে গিয়ে সরাসরি বলবো। রাতে আম্মুর সাথে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফজরের নামাজ আদায় করলাম, তারপর নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে এসে কিছু কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে স্যারের কেবিনে যাচ্ছি স্যারকে সব কিছু বলার জন্য। স্যারকে কিভাবে বলবো, স্যার কিভাবে রিয়াক্ট করবেন, এসব ভেবেই ভীষণ এক্সাইটেড লাগছে। গুটি গুটি পায়ে স্যারের কেবিনে দরজার কাছে গেলাম, কিন্তু ভেতরে তাকিয়ে যা দেখলাম আর যা শুনলাম তাতে আমার পুরো পৃথিবীটা ওখানেই থেমে গেছে। মনে হচ্ছে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি পাথরের মতো ওখানেই দাঁড়িয়ে রইলাম, কারণ স্যার তার চেয়ারে বসে আছে আর অনু তার সামনে টেবিলের উপর বসে স্যারের গলা জড়িয়ে ধরে আছে। আমি ওখানে দাঁড়িয়ে স্যারের একটা কথাই শুনতে পেলাম, স্যার অনুকে আই লাভ ইউ বলল। না, এখানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। দ্রুত পায়ে নিজের কেবিনে চলে এলাম। চোখের পানি বাদ মানছে না। স্যার আমাকে এভাবে ঠকালো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর আমি কতটা বোকা ছিলাম, তাকে বিশ্বাস করলাম। নিজের উপর বড্ড বেশি রাগ হচ্ছে। কেন আগে ওনার আসল রূপটা ধরতে পারলাম না? কেন? বসে বসে এসব ভাবছি আর চোখের পানি ফেলছি। হঠাৎ করে আমার কেবিনের দরজায় নক করলো। চোখের পানি মুছে দরজার দিকে তাকাতেই দেখি অনু দাঁড়িয়ে আছে। ম্যাম, আপনি এখানে? কেন, আসতে বারণ আছে নাকি? না ম্যাম, তা নয়। আসলে আপনি আগে কখনো আমার এখানে আসেননি তো, আজ হঠাৎ এলেন তাই বললাম। আগে আসেনি বলে কি এখন আসা যাবে না? ম্যাম, আমি সেরকম কিছু বলিনি। ম্যাম, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই আমি। জি ম্যাম, বলুন। দেখো, আমি জানি দুর্ঘটনাবশত আকাশের সাথে তোমার বিয়ে হয়েছে। আকাশ হয়তো সাময়িকভাবে সেই বিয়েটা মেনে নিয়েছিল, কিন্তু সেটা তোমাকে ভালোবেসে নয়, তোমার উপর দয়া করেছিল। ও যা করেছে তোমাকে ভালোবেসে নয়, তোমার উপর দয়া আর মোহ থেকে করেছে। আকাশের অনেক মেয়েদের সাথে অ্যাফেয়ার আছে, অনেকের সাথে রুম ডেটিংও করেছে, এবং রুম ডেটিং করার পর তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। এর অনেক প্রমাণ আমি তোমাকে দেখাতে পারি। ম্যাম, আপনি আমাকে এসব কেন বলছেন? তোমাকে বলছি তার অনেক কারণ আছে। কি কারণ? আমি জানি তোমার পরিবারের সব দায়িত্ব তুমি সামলাও। তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমার ফ্যামিলি পথে বসবে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। ম্যাম, হঠাৎ করে তো উদারতা দেখানোর কারণ? আমি চাই না তোমার বড় কোনো ক্ষতি হোক। তোমার কি মনে হয় আকাশের মতো একজন হ্যান্ডসাম, স্মার্ট, ড্যাশিং, গুড লুকিং, কোটিপতি ছেলে তোমার মতন এমন একজন মিডল ক্লাস আনস্মার্ট মেয়েকে ভালোবাসে? তুমি যদি এরকম কিছু ভেবে থাকো সেটা ভুল ভাবছো। হ্যাঁ, আমি মিডল ক্লাস, আনস্মার্ট, কিন্তু আপনি যেটাকে আনস্মার্ট বলছেন সেটা শালীনতা, আর যেটাকে আপনি স্মার্টনেস ভাবছেন সেটাকে বলে বেহায়াপনা। হ্যাঁ, আমি জানি যে আমি স্যারের ভালোবাসা পাওয়ার যোগ্য নই, তাই যে আশাটাও কখনো করিনি। আপনার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আপনি এবার আসতে পারেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যদি আপনার সেটা মনে হয় তাহলে তাই। প্লিজ এবার আপনি আসুন। তুমি আমাকে অপমান করে কাজটা ঠিক করলে না, এর শাস্তি তোমাকে পেতে হবে। খুব বড় দাম দিতে হবে এর জন্য।
ঠিক আছে, আমি তৈরি আপনাকে দাম দেওয়ার জন্য। এবার আপনি আসুন। অনুরাগে কটমট করতে করতে চলে গেল। আমি ধপাস করে বসে পড়লাম। এই অনু যা বললো সে কথাগুলো তো একেবারে হালকাভাবে নেওয়া যাবে না। কি করব এখন আমি? না, আর কিছু ভাবতে পারছি না আমি। কিছু ভালো লাগছে না আমার। স্যারের এই বিশ্বাসঘাতকতা আমি কিছুতেই মেনে নেব না। এর জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। বসে বসে সব ভাবছি, হঠাৎ করে স্যারের রুম থেকে স্যারের সঙ্গে অনু এলো। এই অনুর আবার কি হলো? ও কাঁদছে কেন? স্যার এসে আমাকে প্রশ্ন করলো। নিশাদ, তুমি অনুকে এভাবে বাজে কথা বলে অপমান করলে কেন? স্যার, আমি ওনাকে কি অপমান করেছি? তুমি এতক্ষণ আমাকে অনেক বাজেভাবে অপমান করেছো। জানিস আকাশ, ও আমাকে বলেছে তোর সাথে নাকি আমার খারাপ সম্পর্ক রয়েছে, আরো বলেছে আমি নাকি ক্যারেক্টারলেস, আরো অনেক কিছু বলেছে যেগুলো আমি তোকে বলতে পারবো না। কি বলছেন ম্যাম আপনি এসব? আমি তো আপনাকে এরকম কিছুই বলিনি। দেখলি আকাশ, এই মেয়েটা তোর সামনে এখন ভালো সাজার নাটক করছে। আসলে ও খুব মিথ্যেবাদী। ম্যাম, মিথ্যে আমি নয়, আপনি বলছেন। নিশাদ, তুমি কিন্তু আমার সামনে দাঁড়িয়ে অনুকে অপমান করলে। ওকে সরি বলো। আমি যখন কোনো অন্যায় করিনি তাহলে সরি কেন বলবো? আমি তোমাকে বলেছি তাই। সরি স্যার, আমি আপনার কথা রাখতে পারছি না। নিশাদ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি এক্ষুনি নানিকে ফোন করে বলছি, দাঁড়া, যে এই মেয়েটা আমাকে অপমান করেছে। অনু প্লিজ, সবকিছুতে দাদিকে না জড়ালে কি তোর চলে না? ঠিক আছে, নানিকে কিছু বলবো না, কিন্তু তোকে এই মুহূর্তে এই মেয়েটাকে শাস্তি দিতে হবে। কিসের শাস্তি? ওকে বল আমায় সরি বলতে, না হলে অফিস থেকে বেরিয়ে যেতে। না, এদের মধ্যে আর থাকা যাবে না। স্যারের উত্তরের অপেক্ষায় না থেকে বেরিয়ে এলাম অফিস থেকে। স্যার কয়েকবার পেছন থেকে ডেকেছে, কিন্তু আমি সাড়া দেইনি। সোজা বাসায় এসে দরজা লাগিয়ে দিলাম। আর বাসায় সবাইকে বললাম স্যারকে যাতে আমার প্রেগনেন্সির খবরটা না জানায়। রুমের দরজাটা নক করে শুয়ে আছি, ভালো লাগছে না। শেষ পর্যন্ত কিনা একজন স্বার্থপর বিশ্বাসঘাতক মানুষের বিশ্বাসঘাতকতার ফসল গর্ভে ধারণ করলাম আমি। না, আমার অনাগত সন্তান আর আমার জীবনের উপর আর আকাশ চৌধুরীর ছায়াও পড়তে দিব না। অনেক দূরে চলে যাব আমি। আকাশ চৌধুরীকে কখনো জানতেও দেব না আমার সন্তানের কথা। কিন্তু কি করব আমি? আমার তো কিছুই নেই, শুধু বাবার রেখে যাওয়া একটা ফ্ল্যাট ছাড়া। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। রুম থেকে বেরিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মুকে সব কিছু খুলে বললাম। আম্মু একটা আইডিয়া দিল। আইডিয়াটা হলো এখান থেকে অনেক দূরে চলে যাব। এই ফ্ল্যাটটা বিক্রি করে নিজে কিছু করার চেষ্টা করব, আর অন্যের চাকরি করব না। এখন শুধু এই আইডিয়াটা বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে স্যার অনেকবার ফোন করেছে, কিন্তু ফোনটা রিসিভ করিনি। সব বন্ধুদের বাসায় ডাকলাম, ওদের সব কিছু খুলে বললাম। ওরা সবাই আমাকে সাহায্য করবে বলেছে। বন্ধুদের সাহায্যে বিকেলের মধ্যে একটা ফ্ল্যাট ভাড়া করেছি থাকার জন্য। সন্ধ্যায় বাসার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নতুন ফ্ল্যাটে চলে এলাম। আকাশ চৌধুরীর সঙ্গে যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দিয়েছি। কিছুদিনের মধ্যেই বন্ধুদের সাহায্যে ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছি। একটা ডিভোর্স পেপার তৈরি করে সেটাতে সাইন করলাম। অফিসে যে লোন নিয়েছিলাম সে টাকাটা একটা চিঠি লিখে পাঠিয়ে দিলাম স্যারের ঠিকানায়। বন্ধুদের সবার সাহায্যে একটা ছোট্ট রেস্টুরেন্ট তৈরি করলাম। এসব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে আমার 2 মাস সময় লেগেছে। এখন সব কিছু নিয়ে ভালোই আছি। আকাশ চৌধুরীর নাম আমার জীবন থেকে মুছে ফেলে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, কিন্তু আমার অনাগত সন্তানের কথা ভেবে থামতে দেইনি নিজেকে। আমার প্রেগনেন্সির বয়স এখন 9 মাস। আম্মু, নীলা, সিমি সবাই আমার খুব কেয়ার করে। এখন সব দিকটা আম্মুকে সামলাতে হচ্ছে। আস্তে আস্তে আমার ডেলিভারির ডেট এগিয়ে আসছে। যতই দিন যাচ্ছে ততই আমার ভয় বাড়ছে। আমার যদি কিছু হয় তাহলে আমার সন্তানের কি হবে? কে দেখবে ওদের? কে দেখবে আমার ফ্যামিলিকে? আমি শুধু আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আমার সন্তান যেন আকাশ চৌধুরীর মতো বিশ্বাসঘাতক না হয়। দুপুরবেলা সবাই লাঞ্চ করতে বসেছি। আম্মু আমাকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ করে আমার অল্প অল্প পেইন শুরু হয়েছে। না খেয়ে উঠে রুমে চলে গেলাম। সময়ের সাথে সাথে আমার পেইন বাড়ছে। সন্ধ্যায় ব্যথাটা 1000 গুণে বেড়ে গেছে। আম্মু বন্ধুদের সবাইকে ফোন করে জানিয়েছে। ওরা সবাই এসে আমাকে হসপিটালে নিয়ে গেল। অসম্ভব যন্ত্রণায় ছটফট করছি আমি। ডক্টর বলেছে কিছুক্ষণের মধ্যে আবার অপারেশন করবে। আম্মু আমার পাশে বসে কেঁদেই যাচ্ছে।
আর আমি যন্ত্রণায় চিৎকার করছি। ওরা সবাই আমার পাশে আছে, ওদের সবার বাড়ির লোকজনও এসেছে। আমার মনে হচ্ছে আমি মরে যাব। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, ক্রমশ আমি চিৎকার করে যাচ্ছি। আর আম্মু পাশে বসে আমাকে নানা রকম কথা বলে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আম্মুর কথাগুলো আমার কান পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। এর মধ্যে দুজন নার্স ও দুজন ওয়ার্ড বয় এসে আমাকে স্ট্রেচারে করে ওটিতে নিয়ে এলো। একজন ডক্টর আমাকে একটা ইঞ্জেকশন পুশ করলো, তারপর আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান ফিরলো তাকিয়ে দেখি আমার পাশের বেডে দুটো বাচ্চা শোয়ানো আছে, কিন্তু ওদের সমস্ত শরীর তাওয়াল দিয়ে ঢেকে রাখা, তাই ওদের মুখ দেখতে পারছি না। কিন্তু আমি আগেই জানতাম আমার যমজ কন্যা সন্তান জন্ম হবে। ডক্টর আমাকে বলেছিলেন যে আমার যমজ সন্তানের জন্ম হবে, আমি নিশ্চিত ওরা মেয়ে। আমার জ্ঞান ফিরতে দেখি ডক্টর বলল, কংগ্রাচুলেশন, আপনার যমজ কন্যা সন্তান হয়েছে। আমার বাড়ির লোকজনকে জানিয়েছেন এটা? না, এখনো জানায়নি, বলতে পারেন জানানোর সুযোগ পাইনি। আপনাকে নিয়ে আমরা ভীষণ চিন্তিত ছিলাম, কারণ আপনার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন অনেকটাই ভালো। আমার বাচ্চাদের একটু আমার কাছে দিন। এই, ওনার বেবিদের ওনার কাছে দাও। দুজন নার্স আমার দুই মেয়েকে কোলে নিয়ে আমার দুপাশে দাঁড়ালো। দুজনকে দেখতে একই রকম, কিন্তু এদের নাক, চোখ, ঠোঁট সবকিছু আকাশ চৌধুরীর মতো দেখতে হয়েছে। এদের দেখে মনে হচ্ছে এরা দুজন আকাশ চৌধুরীর ফিমেল ভার্সন। যে মানুষটাকে আমি এতটা ঘৃণা করি, যাকে ভোলার জন্য তার থেকে দূরে চলে এসেছি, আমার সন্তানদের তার মতোই দেখতে হলো। এখন আর কি করা যাবে, যা হওয়ার তো হয়েই গেছে। কিছুক্ষণ পর আমাকে বেজে দেয়া হলো, আমার বেবিদেরও আমার কাছে দেয়া হয়েছে। সবাই আমার মেয়েদের কোলে নিচ্ছে, নানা রকম উপহার দিচ্ছে, আমি শুধু তাকিয়ে দেখছি সবটা। হঠাৎ করে জিয়া প্রশ্ন করলো, ওই নিশা, তোর মেয়েরা কার মতো দেখতে হয়েছে বলতো? তোর মতো তো হয়নি, আর তোর পরিবারের আমি যাদেরকে চিনি তাদের মধ্যে থেকে তো কার মতোই হয়নি, তাহলে কার মতো হলো? আকাশ চৌধুরীর মতো। তোরা কেউ আকাশ চৌধুরীকে দেখেছিস কখনো? না, আমরা তো কেউ কখনো দেখিনি। আমি দেখেছি একবার তাকে। তাকে দেখলে তোরা বিশ্বাস করতি এই মেয়েদের মেইল ভার্সন হলো আকাশ চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, সেসব কথা বাদ দে, আগে বল মেয়েদের নাম কি দিবি? তোদের যা ইচ্ছে হয় তোরা সেই নামেই ডাক। আমি দিব নাম। তো দে, আমরাও দেখি তুই কেমন নাম দিস পুস্কু দুটোকে। আচ্ছা, তোমরা কি এখন শুধু এসব নিয়ে কথা বলবে, নাকি এরা আসার খুশিতে আমরা মিষ্টি মুখ করতে পারবো? হ্যাঁ আন্টি, আমি এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে আসছি। যাওয়ার আগে আমার দেওয়া নামগুলো তো শুনে যা। হ্যাঁ বল শুনি। আচ্ছা শোন, এদের নাম ঠিক না হওয়া পর্যন্ত ওকে নিধি আর ওকে রিদি ডাকবি, কেমন? ওকে, ডান। এরপর সবাই মিষ্টি মুখ করলো। ডাক্তাররা 7 দিন আমাকে আর আমার বেবিদেরকে অবজারভেশনে রাখলো। 7 দিন পর আজ বাসায় ফিরলাম। এখন আমি অনেকটাই সুস্থ, আর আমার বেবিরাও সুস্থ। আমার বেবিদের একজনের নাম রেখেছি সুহাইবা জাহান নিধি, আর আরেকজন নুসাইবা জাহান রিদি। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। ধীরে ধীরে আমার মেয়েরা বড় হচ্ছে, আমার রেস্টুরেন্টের আয় বাড়ছে, নীলা সিমির পড়ালেখা চলছে। আমার মেয়েদের সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আম্মু আর নীলা সিমি। এরা তো নিধি রিধিকে চোখে হারায়, আর নিধি রিধি হচ্ছে সেরকম, সারাক্ষণ নীলা সিমির কাছে থাকতে চায়। ওদেরকে দেখতে না পেলেই কান্না শুরু করে দেয়। এভাবেই কেটে গেল 2 বছর। নিধি রিধি হাঁটতে পারে একটু একটু, কথাও বলতে পারে। এখন আলতো করে তুতলিয়ে তুতলিয়ে মামুনি ডাকে। তখন মনে হয় এই পৃথিবীর সমস্ত সুখ ওদের এই ডাকের মধ্যে আছে, আর নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। নীলা এখন অনার্স 2য় বর্ষে পড়ে, আর সিমি দ্বাদশ শ্রেণীতে। আমি মাস্টার্স কোর্স কমপ্লিট করেছি। আমার বন্ধুরা সবাই যে যার কর্মজীবন নিয়ে আছে, কেউ এখনো বিয়ে করেনি। তবে প্রতিদিন সন্ধ্যায় আমরা সবাই এক জায়গায় জড়ো হই। আমার জীবনের অনেক কিছুই বদলে গেছে। এখন আমার নিজের বাড়ি গাড়ি আছে, এখন আমার ভালো মানের 2টা রেস্টুরেন্ট চালু আছে। আমার বেবিদের আমি কখনো কাজ ছাড়া করি না, যেখানেই যাই না কেন ওদের সাথে নিয়ে যাই। বিকেলবেলা নিধি রিধিকে ঘুম পাড়িয়ে আমি আম্মু বসে বসে কথা বলছি। এর মধ্যে আমার একটা ফোন বেজে উঠলো। অচেনা নাম্বার, ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে ধরেই ফেললাম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? একজন মহিলা। আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে তো চিনতে পারছি না। আমি শাফিনের আম্মু। হো আন্টি, কেমন আছেন? সরি, আসলে চিনতে পারিনি। আপনি কানাডা থেকে কবে ফিরলেন? শাফিনের একটা আপু কানাডা থেকে কিছুদিন আগে শুনেছি আন্টি সেখানে বেড়াতে গেছে, কিন্তু যে সে দেশে ফিরেছেন শাফিন তো আমাকে বললো না। এই তো কয়েকদিন হলো ফিরেছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি একবার আসতে পারবে আমাদের বাসায়? বলুন আন্টি, কখন আসতে হবে?
এক্ষুনি যদি আসতে তাহলে খুব ভালো হতো। ঠিক আছে আন্টি, আমি আসছি। ফোন কেটে আম্মুকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রীতিনীতিকে সাথে নেইনি, কারণ ওরা ঘুমাচ্ছে, আর এত তাড়াতাড়ি ওদের ঘুম ভাঙে না। প্রায় 15 মিনিট পরে সাফিনের বাসায় পৌঁছালাম। গিয়ে দেখি আন্টি ড্রয়িং রুমে বসে আছে। আমি গিয়ে আন্টির কাছে বসলাম। আন্টি, এত জরুরি ডাকলেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। আশা করছি তুমি রাখবে আমার রিকোয়েস্টটা। এভাবে বলছেন কেন? বলুন কি করতে হবে আমাকে। আমার থেকে তোমরা ভালো চেনো সাফিনকে। আমি জানি না কতটা ভালো কতটা খারাপও। আন্টি কি হয়েছে আমাকে অনেক কষ্টে সাফিনকে বিয়ের জন্য রাজি করিয়েছি। ওর জন্য একটা মেয়ে দেখেছি। সাফিনও মেয়েটাকে পছন্দ করেছে। এটা তো খুবই ভালো খবর। মেয়েটাকে আন্টি? তোমার বোন নীলা। নীলা? আমাদের পরিবারের সবাই রাজি। প্লিজ তুমি অমত করো না। ঠিক আছে আন্টি, আমি আম্মুর সাথে কথা বলে দেখি। আম্মু যদি বলে তো আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। বাসায় ফিরলাম। ফিরে আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মু তো রাজি হয়েছে, কিন্তু নীলা যদি অমত করে? সবার আগে আমাকে ওর মতামত নিতে হবে, তারপর বাকি সব দেখা যাবে। সন্ধ্যাবেলায় নীলা নিধিরিদিকে নিয়ে দুষ্টুমি করছে। তখন ওকে বললাম, নীলা, তোকে আমার কিছু কথা বলার আছে। বলো আপু, কি বলবে? ওকে সবকিছু খুলে বললাম। এখন বল তোর কি মতামত। তুই চাইলে আমি কথা এগোবো, না হলে নয়। আপু, তুমি যা চাইবে তাই হবে। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। নীলা, এরকম কথা বললে হবে না। এখানে আমি কি চাই সেটা ইম্পর্ট্যান্ট নয়। একমাত্র তুই যদি রাজি থাকিস তবে আমি এই বিয়ের ব্যাপারে সাফিনের বাড়ির লোকের সাথে কথা বলবো। তুই কি রাজি? নীলা হ্যাঁ সূচক মাথা নাড়লো। ওকে, আমি তাহলে আন্টির সাথে কথা বলি। আন্টির সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করলাম। আগামী সপ্তাহে বিয়ের ডেট ঠিক হয়েছে। আস্তে আস্তে নীলার বিয়ের দিন কাছে চলে এসেছে। অনেক ব্যস্ত সময় পার করছি। সব কিছু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আস্তে আস্তে আত্মীয় স্বজনরা সবাই এসেছে। অবশেষে সাফিনের সাথে নীলার বিয়েটা হয়ে গেল। নীলা শ্বশুরবাড়ি চলে গেল। যাওয়ার আগে সে কি কান্না! আম্মু, আমি সিমি ওর সাথে অনেক কান্না করেছি। নীলাকে বিদায় দেওয়ার পর মনে হচ্ছে আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে। কিছু একটা শূন্যতা অনুভব করছি। আস্তে আস্তে কেটে গেল আরও একটা বছর। এই 1 বছরে নিলয় আর ইরা বিয়ে করেছে। রায়ান আর জিয়া ওরা দুজনেও বিয়ে করে ফেলেছে। এখন শুধু আবির একা আছে অবিবাহিত। সুহাইবা নুসাইবা কিছুটা বড় হয়েছে, কথা বলতে পারে। সিমি অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। সুহাইবা নুসাইবার বয়স 3 বছর। সন্ধ্যাবেলায় আমি বসে বসে অফিসের কিছু কাজ করছি, এমন সময় দুজনে একটা ছবি নিয়ে আমার কাছে এলো। মামুনি, মামুনি দেখো। কি হয়েছে? মামুনি, এটা কি? ওদের কাছ থেকে ছবিটা নিয়ে দেখি আমার আব্বুকে নিয়ে তোলা আমাদের ফ্যামিলি ফটো। এটা তো আমাদের সবার ছবি। ছবিটা নিয়ে দুজনে আমার দুপাশে বসলো। তারপর ছবির উপর হাত রেখে বলল, মামুনি দেখো, এটা তুমি, এটা ছোট আন্টি, এটা বড় আন্টি। মামুনি, এটা আপু। মামুনি, এটা কে? এটা আমার আব্বু। মামুনি, আব্বু কি? আব্বু মানে বাবা। এটা তোমার বাবা? হ্যাঁ সোনা। আমার বাবা কই? ওদের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার মেয়েরা তো জানেই না বাবা কেমন হয়, বোঝে না বাবার ভালোবাসা কেমন হয়। তোমাদের বাবা হারিয়ে গেছে। হারিয়ে? সেদিন যেমন তোমার পুতুল হারিয়ে গিয়েছিল সেভাবেই হারিয়ে গেছে। মামুনি, বাবাজি পুতুল? হ্যাঁ, তোমার বাবাও পুতুল, তাই তো হারিয়ে গেছে। মামুনি, আমাকে বাবা পুতুল দিবা? আর কোনো কথা বলতে পারছি না। আমার কণ্ঠ ভারী হয়ে উঠেছে। চোখ থেকে অঝরে পানি পড়ছে। কি বলবো বুঝতে পারছি না। আমি কোথা থেকে ওদের বাবাকে এনে দেব? দুজনকেই বুকে টেনে নিলাম। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি, কিন্তু আমার মেয়েদের জন্য তাও পারছি না। তাহলে ওরাও কান্না করবে। হঠাৎ করে আমার ঘাড়ে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। নুসাইবা সুহাইবাকে ছেড়ে দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কান্না জড়িত কণ্ঠে আম্মুকে বললাম, আম্মু, ওরা এতক্ষণ কি বলেছে শুনেছো তুমি? ওরা ওদের বাবাকে চাইছে। তুমি বলো, আমি ওদের বাবাকে কোথা থেকে এনে দেব? আমি সবটাই শুনেছি, তুই শান্ত হ, এভাবে কাঁদিস না। দেখ, ওরাও কান্না করতে শুরু করে দিয়েছে। আর চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।
আম্মুকে ছেড়ে দিয়ে দেখি সুহাইবা নুসাইবা কান্না করছে। চোখের পানি মুছে নিধিকে কোলে নিলাম আর রিধিকে আম্মু কোলে নিল। অনেক কষ্টে বুঝিয়ে ওদের কান্না বন্ধ করলাম। এভাবে কিছুদিন কেটে গেল। দুপুরবেলা সুহাইবা নুসাইবাকে খাওয়াচ্ছি, এমন সময় আমার ফোন বেজে উঠলো। ফোন তুলে দেখি ম্যানেজার ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, আপনি? জি ম্যাম, ভালো। ম্যাম, আপনি কয়েকদিন ধরে অফিসে আসছেন না, এখানে কিছু কাজ বাকি আছে, আপনাকে একবার আসতে হবে। ঠিক আছে, আমি বিকেলে আসবো। ওকে ম্যাম, রাখছি। ফোন রেখে রিধি নিধিকে খাওয়ানো শেষ করলাম। ওদের ঘুম পাড়িয়ে রেখে সবাই মিলে লাঞ্চ করলাম। নীলা শ্বশুর বাড়িতেই থাকে, মাঝে মাঝে দেখা করতে আসে। বন্ধুদের সবাই যে যার জীবন নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আমাদের বন্ধুত্ব এখনো ঠিক আগের মতোই আছে। বেশি সময় না পেলেও সপ্তাহে 2-3 দিনবার দেখা হয় সবার সাথে। সবাই যে যার জীবন নিয়ে সুখী আছে। বিকেলবেলা সুহাইবা নুসাইবাকে রেডি করে আমিও রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসের কাজ শেষ করে রেস্টুরেন্ট পরিদর্শন করতে গেলাম। রেস্টুরেন্ট ঘুরে অল্প কিছু নাস্তা করে চলে আসতে যাচ্ছি, নুসাইবা সুহাইবা আমার সামনে সামনে হাঁটছে। ওরা দুজনে আমার থেকে অনেকটাই সামনে এগিয়ে গেছে। হঠাৎ করেই আমার গেটের দিকে চোখ পড়লো। গেটে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। আকাশ চৌধুরী গেট দিয়ে ঢুকছে। কিন্তু আকাশ চৌধুরী এখানে কেন? আকাশ চৌধুরী আমাকে এখানে দেখতে পেলে কিছু না কিছু ঝামেলা করবে, কিন্তু আমি এখন কি করব? রিধি নিধিকে নিতে গেলেও আকাশ চৌধুরী আমাকে দেখে ফেলবে। আর আকাশ চৌধুরীর সঙ্গে এই মেয়েটাই বাকে, হয়তো গার্লফ্রেন্ড, নয়তো ওয়াইফ হবে, হয়তো। আমি রিধিকে রেখে ওখান থেকে সরে এসে একটা রুমে ঢুকে পড়লাম। আমার একজন ওয়েটারকে বললাম সুহাইবা আর নুসাইবাকে নিয়ে আসতে। আমি জানালা দিয়ে তাকালাম। সুহাইবা নুসাইবা ওখানে দাঁড়িয়ে আমাকে খুঁজছে। আকাশ চৌধুরী গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। সামনেই সুহাইবা নুসাইবাকে দেখে দাঁড়িয়ে পড়লো। তার সাথে থাকা মেয়েটি বলল, বেবি দুটো কি কিউট! আর দেখো, এই বেবিদের তো তোমার চেহারার সাথে অনেকটা মিল রয়েছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু এরা কার বাচ্চা? তোমাদের নাম কি? এমন সময় আমার পাঠানো ওয়েটার গিয়ে ওখানে পৌঁছালো। সে গিয়ে রিধি নিধিকে নিয়ে আসতে যাচ্ছিল। এমন সময় আকাশ চৌধুরী বলল, এই শোনো। জি স্যার, বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এরা কার বেবি? এদের নাম কি? এখানে একা একা ঘুরছে কেন? এদের দেখে তো মনে হচ্ছে এরা কোনো বড়লোক ঘরের সন্তান। তাহলে এরা এখানে একা কেন? জি, ও সোহাইবা জামান নিধি আর ও নুসাইবা জামান রিধি। ওরা দুজনেই আমাদের ম্যাডামের মেয়ে। ম্যাডাম? হ্যাঁ, আমাদের এই রেস্টুরেন্টের মালিক। তার নাম কি? সরি স্যার, আমি এখানে নতুন জয়েন করেছি, আমি এখনো ম্যাডামের নাম জানি না। আচ্ছা, তাকে দেখতে কেমন? সে কি এখন এখানে আছে? তাকে একবার আমি দেখতে চাই। এই বাচ্চাদের দেখতে একদম আমার মতো, এটা কিভাবে সম্ভব? একজনের মতো দেখতে অনেক মানুষই তো হতে পারে। তা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু এদের মা বাবা কি এদের মতোই দেখতে? ম্যাডাম তো দেখতে এরকম নয়, তার হাজবেন্ড দেখতে কিরকম তা আমি জানি না। আচ্ছা, আমি কি ওনাকে একবার দেখতে পারি? সরি স্যার, সেটা আমি জানি না। ম্যাডাম আপনার সাথে দেখা করবে কিনা তা আমি জানি না, আর আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি, আপনারা প্লিজ বসুন। ওয়েটার রিধি নিধিকে নিয়ে ওখান থেকে চলে এলো। আকাশ চৌধুরী আরেকজন ওয়েটারকে ডাক দিল। বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমার ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিন। আপনাদের রেস্টুরেন্টের মালিকের নাম কি? ওনার নাম নিশাত জাহান। আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। আকাশ চৌধুরী নিজের মোবাইল থেকে একটা ছবি বের করে বলল, আচ্ছা দেখুন তো, আপনাদের ম্যাডামের সাথে এই মেয়েটির কোনো মিল আছে কিনা? আরে, এটা তো আমাদের ম্যাডাম। আচ্ছা, আমি একবার ওনার সাথে দেখা করতে চাই, আপনি প্লিজ একটু ব্যবস্থা করে দিন। হে ওয়েটার, এটা কি করলো? ওনার সাথে দেখা করা যাবে না। এবার এখান থেকে আমি কিভাবে বের হব? আকাশ চৌধুরীর সঙ্গে দেখা হলে আবার নতুন করে ঝামেলা তৈরি হবে। কি করব এখন আমি? নুসাইবা সুহাইবাকে কোলে নিয়ে বসে পড়লাম একটা চেয়ারে। এরই মধ্যে ওয়েটারটা এলো। ম্যাম, আসতে পারি? হ্যাঁ, আসুন। ম্যাম, আপনার সাথে আকাশ চৌধুরী নামে একজন লোক দেখা করতে চাইছে। আপনি গিয়ে বলুন আমি কাজে বিজি আছি, দেখা করতে পারবো না। ওকে ম্যাম। ওয়েটার চলে যেতেই আবার বাইরে তাকালাম। ওয়েটারকে যেতে দেখে আকাশ চৌধুরীর সামনে এগোলো। ওয়েটারের সামনে এসে জিজ্ঞেস করলো, কি হলো? কি বললো উনি? সরি ম্যাডাম, বিজি আছে, এখন দেখা করতে পারবে না। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তার কাজ শেষ হবে কখন? সেটা তো আমি জানি না। ঠিক আছে, উনি আমার সাথে দেখা না করতে পারলেও ওকে একটু সাথে করে নিয়ে যান আপনার ম্যামের কাছে। দেখুন ম্যাডাম বিজি আছে, উনি দেখা করতে পারবে না এখন। প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, কিছু একটা ব্যবস্থা করে দিন। দেখুন, আমি ওনার সামান্য একজন কর্মচারী, আমি কিভাবে কি ব্যবস্থা করব?
আপনি আমাকে ওনার কাছে নিয়ে চলুন। উনি দেখা না করতে চাইলে আমি চলে আসব। প্লিজ এইটুকু উপকার করুন। ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ম্যাম দেখা না করতে চাইলে আমার কিছুই করার নেই। ওকে, চলুন। আমি বসে বসে ভাবছি ওই মেয়েটির সাথে দেখা করব কিনা। এর মধ্যে ওয়েটার এসে বলল, ম্যাম, ওই লোকটার সাথে থাকা মেয়েটি আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, আসতে বলুন। ওকে ম্যাম। ওয়েটার মেয়েটিকে নিয়ে ভেতরে এলো। মেয়েটিকে রেখে সে চলে গেল। মেয়েটি রুমে ঢুকেই সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আর আপনি আমাকে ভাবি ডাকছেন? আমি আকাশ ভাইয়ের ছোট বোন দিয়া। সরি, আমি আকাশ নামে কাউকে চিনি না। প্লিজ ভাবি, এরকম করো না। আমার কথাটা তো শোনো। আমি জানি ভাইয়ার সাথে তোমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, ইভেন এখনো চলছে, আর সেই জন্যই তুমি ভাইয়ার কাছ থেকে দূরে সরে গেছো। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে ভাবছেন আমি সে নই। আর সত্যি আমি এখন আকাশ নামে কাউকে চিনি না, আর নতুন করে চিনতেও চাই না। আপনার অন্য কোনো কথা থাকলে বলুন। এখন হয়তো আমার ভাইয়াকে তুমি চিনতে চাইছো না, হয়তো অনেকটা অভিমান করে এই কথাগুলো বলছো তুমি, কিন্তু আমার ভাইয়া প্রায় 4 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজছে, তোমার ফিরে আসার প্রতীক্ষায় থেকেছে। দেখুন, আমি আপনার সাথে এসব নিয়ে আলোচনা করতে চাই না। ভাবি প্লিজ বোঝার চেষ্টা করো, ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। এরকম চরিত্রহীন লম্পট মানুষের ভালোবাসা আমার চাই না। আমার ভাইয়া চরিত্রহীন লম্পট নয়। সেদিন অনু তোমাকে ভুল বুঝিয়েছিল, আর তুমি ওর কথায় বিশ্বাস করে ভাইয়াকে ছেড়ে চলে গেলে। এতদিন ধরে আমার ভাইয়াকে কষ্ট দিলে, আর সব থেকে বড় অন্যায় যেটা তুমি করেছো, একজন বাবার থেকে তার সন্তানদের কথা লুকিয়েছো, সন্তানদের তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছো। একজন বাবা যে কিনা জানেই না তার সন্তান রয়েছে। অনেক হয়েছে ভাবি, এবার ভাইয়ার কাছে ফিরে এসো, এই বাচ্চাদের তার বাবার কাছে ফিরিয়ে দাও। খবরদার বলে দিচ্ছি, আমার সন্তানদের উপর নজর দেবে না। ওরা শুধুই আমার সন্তান, ওদের উপর শুধু আমার অধিকার আছে। আকাশ চৌধুরীর মতো একজন জঘন্য মানুষ কখনো ওদের বাবা হতে পারে না। আমি তো বলেছি ভাইয়া নির্দোষ, তার কোনো দোষ নেই। অনু ভাইয়াকে তোমার কাছে খারাপ করতে চেয়েছিল। প্লিজ, আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না। আপনার কথা শেষ হলে আপনি এবার আসতে পারেন। আর হ্যাঁ, আকাশ চৌধুরীকে বলে দিবেন এসব মন করা গল্প বললেই ওনার প্রতি থাকা আমার মনোভাব বদলে যাবে না। আর আমার সন্তানদের উপর একদম যেন অধিকার দেখাতে না আসে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। উনি আমার জীবনটা নষ্ট করেছে, আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। আমি কিছুই বলিনি, কিন্তু আমার বেঁচে থাকার অবলম্বন আমার সন্তান। ওদের দিকে হাত বাড়ালে আমি সেটা কিছুতেই মেনে নিব না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই ব্রাদার ইজ ইনোসেন্ট। প্লিজ, আপনি এখন আসুন। আমার কথাটা তো শোনো। ওয়েটার, ওয়েটার, ইয়েস ম্যাম। আমার বেবিদের নিয়ে গাড়িতে তুলে দাও। ওকে ম্যাম, আসুন। ওয়েটার রিধিকে কোলে নিল। আমি নিধিকে নিয়ে চলে আসতে যাচ্ছি, আর দিয়া পেছন থেকে আমাকে ডাকছে, আর আমার পেছন পেছন আসছে আকাশ চৌধুরীর। কাছাকাছি আসতেই দেখি আমার বেবিদের দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসতে যাচ্ছি, তখন হঠাৎ আকাশ আমার হাত চেপে ধরলো। আমি দাঁড়িয়ে পড়লাম। কি করছেন এসব? আমার হাতটা ছেড়ে দিন। কোথায় ছিলে এতদিন? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আমাকে তো একটাবার জানাতে পারতে আমাদের সন্তানের কথা। এটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করবেন না। ভালোভাবে বলছি, আমাকে যেতে দিন। প্লিজ আর অভিমান করে থেকো না, ফিরে এসো আমার জীবনে আমার সন্তানদের নিয়ে। ওরা আপনার সন্তান নয়, ওরা শুধুই আমার সন্তান। আর আমি আপনাকে অপমান করতে চাই না। সরে যান আমার কাছ থেকে, ছেড়ে দিন আমার হাত, যেতে দিন আমাকে। নিশাত প্লিজ। আমি শেষবারের মতো বলছি, ছেড়ে দিন আমাকে। না, ছাড়বো না। কি করবে তুমি? আমি আবারও বলছি, ছেড়ে দিন আমাকে, নয়তো এখন খারাপ হয়ে যাবে। দেখি তুমি আমার কি খারাপ করতে পারো। আমি পাশে থাকা কয়েকজন ওয়েটারকে উদ্দেশ্য করে বললাম, আপনারা তাকে কি দেখছেন? ওনাকে এখান থেকে সরিয়ে দিন। কয়েকজন ওয়েটার গিয়ে ওনাকে ধরে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। আমি নিধিকে নিয়ে চলে আসতে যাচ্ছি, তখন আকাশ ওয়েটারদের কাছ থেকে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে আবার আমার সামনে এসে দাঁড়ালো। প্লিজ আমার কথা শোনো, তুমি সব কিছু জানতে পারলে এভাবে আমাকে ইগনোর করতে পারতে না। মিস দিয়া, আপনার ভাইকে এখান থেকে নিয়ে যান, না হলে তার ফল ভালো হবে না। প্লিজ ভাবি, একবার ভাইয়ার কথা শোনো। দেখুন, এটা একটা পাবলিক প্লেস, দয়া করে এখানে আর সিনক্রেট করে লোক হাসাবেন না। আপনাদের যদি আমাকে কিছু বলার থাকে তাহলে আগামীকাল দেখা করবেন আমার সাথে, তখন সব কিছু শুনবো। আর হ্যাঁ, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বিশ্বাস করব না। এবার বলুন, আমাকে আপনাদের কথা শোনানোর জন্য কোথায় আসতে হবে?
আমার বাড়িতেই চলে আসো, সেখানে সব কিছু প্রমাণ দেব। ঠিক আছে, আগামীকাল বিকেলে আমি আসবো আপনার বাড়ি। তবে হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে তার ফল ভালো হবে না। আমি একবার আমার মেয়েদের কোলে নিতে চাই, ওদের একটু আমার কোলে দেবে? না, আমি চাই না আপনার ওই নোংরা হাত আমার মেয়েদেরকে স্পর্শ করুক। নিশাদ। নিধি ওয়েটারের কোল থেকে নেমে আমার কাছে এলো, এসে আমার হাত ধরে টেনে বলল, মামুনি চলো আপুর কাছে যাবো। রিধিকে কোল থেকে নামিয়ে নিধির কাছে দাঁড় করে নিচু হয়ে বসলাম। এই তো মামুনি, এক্ষুনি যাব, একটু অপেক্ষা করো। মামুনি ওটাতে? ওটা তোমার একটা আঙ্কেল। মামুনি ওটা? ওটা তোমার একটা আন্টি। মামুনি এটাতে? উনি কেউ না, তোমরা চলো, বাসায় যাবে। ওকে মামুনি চলো। নিশাদ, তুমি ওদের কেন বলছো না যে আমি ওদের বাবা? আমার মেয়েদের মা বাবা সব আমি, ভুলেও আমার মেয়েদের বাবা হওয়ার চেষ্টা করবেন না। আকাশ এসে নিধির সামনে বসলো, তারপর বলল, শোনো মামুনিরা, আমি তোমাদের পাপা। পাপা? হ্যাঁ। মামুনি পাপাতি? কিছু না, চলো এখান থেকে। আমি দুজনের হাত ধরে টেনে নিয়ে চলে আসলাম ওখান থেকে। আকাশ ওখানেই বসে রইল। দিয়া আমার সাথে সাথে গাড়ি পর্যন্ত এলো। আমি নিধিকে গাড়িতে তুলে দিয়ে নিজে উঠতে যাব, তখন দিয়া আমার হাত চেপে ধরে আমাকে দাঁড় করিয়ে দিল, তারপর বলতে শুরু করলো, ভাবি আমি জানি তোমাদের মধ্যে ঠিক কি হয়েছে। তোমার জায়গায় আমি থাকলে হয়তো একইভাবে রিয়েক্ট করতাম। তবে আমি তোমাকে একটা কথা বলছি, তুমি সেদিন যা দেখেছো, যা শুনেছো, সবটাই মিথ্যে, সবটাই অনুর সাজানো নাটক। ভাইয়ার সাথে যখন তোমার বিয়ে হয় তখন আমি মাম্মা পাপার সাথে অস্ট্রেলিয়ায় ছিলাম। ভাইয়া আমাকে সব বলেছিল তোমার ব্যাপারে। অনু ভাইয়াকে ভালোবাসতো, তা ভাইয়ার সাথে তোমার বিয়ে হয়েছে শুনে ও সেটা সহ্য করতে পারেনি। তা ভাইয়ার সাথে এসে এখানে চলে এসেছিল যাতে ভাইয়ার জীবন থেকে তোমাকে সরিয়ে দিতে পারে। আর দাদি ঠিক করে রেখেছিল যে অনু আর ভাইয়ার বিয়ে দিবে, কিন্তু হঠাৎ করে ভাইয়া তোমাকে বিয়ে করে ফেলাতে দাদিও অনুর সাথে মিলে ভাইয়ার জীবন থেকে তোমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু ভাইয়া সেটা বুঝতে পারেনি। তুমি যখন ভাইয়াকে ছেড়ে চলে গেলে তখন ভাইয়া তোমাকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি, খুব ভেঙে পড়েছিল ভাইয়া। তখন আমরাও অস্ট্রেলিয়া থেকে চলে আসি, ভাইয়ার সাথে মিলে তোমাকে খুঁজতে চলে গেলাম। একদিন দাদির ঘরের সামনে থেকে যাওয়ার সময় দাদি আর অনুর কথা শুনতে পাই যে তারা প্ল্যান করে তোমাকে ভাইয়ার জীবন থেকে সরিয়েছে। সেদিনের পর থেকে ভাইয়া দাদি আর অনুর সাথে কথা বলে না। আমি জানি না আমার এই কথাগুলো তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু এটাই সত্যি। এটাই যদি সত্যি হয় তাহলে অন্যায়ের শাস্তি অনুকে পেতে হবে। এটাই সত্যি। যেদিন ভাইয়া তোমার পাঠানো ডিভোর্স লেটারটা পেয়েছিল সেদিন ভাইয়া তার রুমের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলেছিল। অনেক কষ্টে আমরা ভাইয়াকে সামলেছি। আমরা অনেকবার তোমার পুরনো ফ্ল্যাটে গিয়েছিলাম তোমার খোঁজ করতে, কিন্তু তোমার কোনো খোঁজই পাইনি। ভাইয়ার বিশ্বাস ছিল তোমাকে একদিন ঠিকই খুঁজে পাবে। ভাইয়ার বিশ্বাস আজ সত্যি হলো। আর তুমি একটা কথা ভেবে দেখো তো, ভাইয়ার যদি অন্য কারোর সাথে সত্যি অ্যাফেয়ার থাকতো তাহলে সে কোনোদিন তোমাকে বিয়ে করতো না। আমি মানলাম সেদিন না হয় ভাইয়া তোমাকে বাঁচানোর জন্য বিয়ে করেছিল, কিন্তু তারপর তো তুমি তাকে ডিভোর্স দিতে চেয়েছিলে, তখন সে কেন তোমাকে ডিভোর্স করলো না? আরেকটা কথা ভেবে দেখো তো, ভাইয়া যদি মেয়েদের সাথে রাত কাটিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় তাহলে তোমাকে কেন ছাড়লো না? কেন দ্বিতীয় বিয়ে করলো না? তোমার জন্য 4টা বছর কেন ওয়েট করলো? প্লিজ আমার কথাগুলো একবার ভেবে দেখো। আমি সবটাই মানলাম, কিন্তু সেদিন আমি যা নিজের চোখে দেখেছি সেটা তো আর মিথ্যা হতে পারে না। কালকে এসো আমাদের বাড়িতে, তুমি সব কিছু জানতে পারবে। অনু এখন আছে আমাদের বাড়িতে, কয়েকদিন আগে এসেছে। আচ্ছা, এখন আমি আসছি। ওকে, এসো। দিয়াকে বিদায় দিয়ে গাড়িতে উঠলাম। নিধি কোলে উঠে বসেছে, নানা কথা বলছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি শুধু দিয়ার কথাগুলো ভাবছি। ও যা বললো তা যদি সত্যি হয় তাহলে তো আমি আকাশের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আমারই বা কি করার ছিল? আমি আর কি করতে পারতাম? এসব ভাবতে ভাবতে বাসায় চলে এসেছি। নিধি ঘুমিয়ে পড়েছে। রুমে এসে নিধিকে শুয়ে দিয়েছি। রীতি সিমির সঙ্গে দুষ্টুমি করছে। আজ যা হয়েছে আম্মুকে সবটা বললাম। আম্মু সব শুনে বলল, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন কি করবি সেটা ভাব। এসব যদি সত্যি হয় তাহলে
আমার মনে হয় তোর আকাশের কাছে ফিরে যাওয়া উচিত। দেখি কাল কি হয়। এসব কিছু যদি সত্যি হয় তাহলে অনুকে আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা, এখন এসব নিয়ে চিন্তা করিস না, যা হওয়ার তা তো হবেই। আম্মুর সাথে কথা বলে হৃদিকেও ঘুম পাড়িয়ে দিলাম। মাগরিবের নামাজ পড়ে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। অনেক চিন্তা হচ্ছে কাল কি হবে সেসব ভেবে। এর মধ্যে রীতিনীতি জেগে গেছে। ওদেরকে নিয়ে ডিনার করলাম। ডিনারের পর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। সবাই বলতে আমি, আম্মু আর সিমি, সাথে সুহাইবা, নুসাইবা। তারপর এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফজরের নামাজ পড়ে রীতিনীতিকে ঘুম থেকে ডেকে তুললাম। সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। এখন শুধু বিকেলের অপেক্ষা করছি কি হবে আজ। আকাশ যদি আদৌ নির্দোষ নাকি সবটাই মিথ্যে। গাড়িতে বসে আছি, ড্রাইভার আঙ্কেল গাড়ি চালাচ্ছে। রীতিনীতিকে আম্মুর কাছে রেখে এসেছি। আমি একাই যাচ্ছি, কারণ ওখানে কি না কি হবে। তারপর যদি ওরা আমার মেয়েকে রেখে দেয়। হঠাৎ করেই গাড়িটা থামার কারণে আমার ধ্যান ভেঙে যায়। তাকিয়ে দেখি আকাশের বাড়িতে পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকছি। বাড়ির দরজার কাছে আসতেই আমি অবাক হয়ে গেছি। বাড়িটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর আকাশ, দিয়া, আরও কয়েকজন ছেলে মেয়ে আর কয়েকজন বয়স্ক পুরুষ মহিলা ভেতরে বসে আছে। আমাকে দরজার কাছে দেখতে পেয়ে দিয়া আর আকাশ ছুটে আসলো, আর বাকিরা ওদের পেছন পেছন আসছে। দিয়া এসেই বলল, এসো এসো, ভেতরে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। একা এসেছো? রীতিনীতিকে নিয়ে আসোনি? না, আমি একা এসেছি। দিয়া আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। তারপর বলল, এই হচ্ছে আমাদের মাম্মা পাপা। আমি তাদেরকে সালাম করলাম। তারপর দিয়া প্রত্যেকের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। বাকিরা হলো আকাশের খালা, খালু, মামা, মামি আর চাচা, চাচি। আর বাকিরা তাদের সন্তান। আকাশের মা আমাকে প্রশ্ন করলো, আমার নাতনিদের নিয়ে এলে না কেন? আকাশ আর দিয়ার মুখে শুনলাম ওরা নাকি দেখতে একদম আমার আকাশের মতো। আমি কোনো কথা বলছি না। হঠাৎ করে কেউ আমাকে পেছন থেকে ধাক্কা মারলো। আমি তাল সামলাতে না পেরে আকাশের গায়ে গিয়ে পড়লাম। পেছন ফিরে আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছি, কারণ আমার পেছনে অনু আর তার সাথে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। নিজেকে সামলে নিয়ে আকাশের কাছ থেকে সরে গিয়ে দাঁড়ালাম। কিন্তু আকাশের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে ওর চোখ থেকে আগুন বেরোচ্ছে। রাগী কণ্ঠে চিৎকার দিয়ে বলল, অনু, তুই নিশাদকে ধাক্কা দিলি কেন? সরি, আমি ধাক্কা দিতে চাইনি। আসলে এখানে কে এসেছে সেটা দেখার জন্য এইরকম দৌড়ে চলে এলাম। দৌড়ানোর ফলে এখানে এসে হঠাৎ করে থামতে না পেরে ওর গায়ে ধাক্কা লেগে গেছে। অনুর সাথে থাকা মহিলাটি বলল, সামান্য তো একটু ধাক্কা লেগেছে, তার জন্য তুই ওর উপর এত রাগ দেখাচ্ছিস কেন? আর এই মেয়েটা আসবে বলে ঘটা করে এত আয়োজনের কি দরকার ছিল? কালকে থেকে কতবার জিজ্ঞেস করলাম কে আসবে, এত আয়োজন হচ্ছে কেন? কই, আমাকে তো বললি না যে এই মেয়েটা এখানে আসবে। আমাকে তো বললি গেস্ট আসবে। আচ্ছা দাদি, একটা কথা বলো তো, সব কিছুতে কি তোমার নাক না গলালেই চলে না? আকাশ, দাদির সাথে এভাবে কথা বলো না। হায় আল্লাহ, আজ আমাকে এ কি দিন দেখালে। সব হয়েছে এই ছোট লোক মেয়েটার জন্য। ও আমার নাতনির মাথাটা চিবিয়ে খেয়েছে। দেখুন, আর যাই হোক, আপনাদের কথার মধ্যে আমাকে টানবেন না। আমাকে যদি কেউ অপমান করে সেটা নিশ্চয়ই আমি খুব ভালোভাবে নেব না। দেখেছিস এই মেয়েটা আমার সাথে কিভাবে কথা বলছে? দাদি, অন্তত আজকের দিনটার জন্য একটু চুপ থাকো। দিয়া, ভাইয়া, ভাবিকে নিয়ে উপরে চলো। হ্যাঁ তাই চল। নিশাদ চলো। ভাবি, এসো। দিয়া আমার হাত ধরে আমাকে উপরে নিয়ে এলো। আমাকে সাথে নিয়ে ওরা দুজন একটা রুমে ঢুকলো। রুমে ঢুকে দেয়ালের দিকে তাকাতেই আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ দেয়ালের চারদিকে আমার অনেক ছবি টাঙানো আছে, সাথে আকাশেরও অনেক ছবি আছে। সবকিছু দেখে মনে হচ্ছে এটা আকাশের ঘর, কিন্তু আকাশ আমার এই ছবিগুলো কোথায় পেল? আমি এরকম ছবি কখনো তুলেছি বলে তো আমার মনে পড়ে না। দেয়ালে টাঙানো বেশিরভাগ ছবি যখন আমি আকাশের অফিসে চাকরি করতাম তখনকার। আমি প্রশ্ন করলাম, এই ছবিগুলো? এগুলা তোমাকে লুকিয়ে অফিস টাইমে তুলেছিলাম। ভাবি, প্লিজ দাদির কথা কিছু মনে করো না। ভাইয়া, তোমরা কথা বলো, আমি একটু আসছি। দিয়া চলে গেল। আকাশ আমার একটা হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে দিল। পাশে সেও বসলো। দেখুন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আচ্ছা শোনো, তোমার আমার যখন বিয়ে হয় তখন আমি সবাইকে জানাই আমাদের বিয়ের কথা। মাম্মা, পাপা আর দিয়া তখন অস্ট্রেলিয়া বেড়াতে গিয়েছিল। তারা বলেছিল দেশে ফিরে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে, কিন্তু দাদি কিছুতে এই বিয়েটা মানতে চায়নি। কেন মানতে চায়নি সেটা আমাকে বলেনি। আমি দাদিকে অনেক বুঝিয়েছি, কিন্তু দাদি কিছুতেই মানতে চায়নি।
তারপর আমি জানতে পারি ফুফা অসুস্থ, তাই অস্ট্রেলিয়া চলে যায়। তখন অনু বায়না ধরে আমার সাথে দেশে ফিরবে। আমি কিছু না ভেবেই ওকে আমার সাথে নিয়ে আসি। তারপর আমি নোটিস করতে শুরু করলাম, যখন তুমি আমার পাশাপাশি থাকো তখন ও আমার কাছাকাছি থাকার চেষ্টা করে। মাঝে মাঝে আমাকে কিস করতো, আমার হাত ধরে হাঁটতো। এতে আমি বিরক্ত হতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, কারণ দাদির কড়া নির্দেশ ছিল অনুকে যেন আমি কোনো কাজে বাধা না দেই, আর ও যা বলবে তাই যেন শুনি। দাদিকে আমাদের পরিবারের সবাই খুব মেনে চলে, তাই দাদির উপর কোনো কথা বলতে পারেনি। বাধ্য হয়ে দাদির কথা শুনতে হতো। সবটাই মানলাম, কিন্তু আই লাভ ইউ বলার ব্যাপারটা। অনুর ফোনে কারো একটা মেসেজ এসেছিল, তখন ও আমার কাছে এসে বলল। আকাশ অফিসে এসে ল্যাপটপে কিছু কাজ করছিল, তখন অনু গিয়ে ল্যাপটপটা বন্ধ করে সরিয়ে দিয়ে ল্যাপটপের জায়গায় উঠে বসে। কি করছিস এখানে? সর এখান থেকে, আমাকে আমার কাজ করতে দে। সবসময় তোর এই জ্বালাতন কিন্তু আমার সহ্য হয় না। আহ, রাগ করিস কেন? আগে আমার একটা কাজ করে দে, আমি সরে যাচ্ছি। কি কাজ? কে যেন আমাকে একটা মেসেজ করেছে, ওটা একটু আমাকে পড়ে শোনা তো। কেন, তুই পড়তে পারিস না? তুই শোনাবি কিনা তাই বল, না হলে আমি নানিকে ফোন করে বলছি যে তুই আমার কোনো কথা শুনিস না। দেখ অনু, সবসময় এরকম ব্ল্যাকমেইল করার কোনো মানে হয় না। দে মোবাইলটা দে। অনু আকাশের হাতে মোবাইলটা দেয়, তারপর আকাশ মেসেজটা দেখে বলল, এখানে তো শুধু একটা আই লাভ ইউ লেখা। অনু বলল, হ্যাঁ তো ওটাই বল। পারবো না, যা এখান থেকে। আকাশের হাত থেকে ফোনটা নিয়েই দাদিকে ফোন করে। হ্যালো নানি। অনু এটা বলতেই আকাশ ওর হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয়। তুই পাগল নাকি? এই ছোট্ট ব্যাপারও দাদিকে ফোন করছিস? তাহলে আই লাভ ইউ বল। আই লাভ ইউ হয়নি, সুন্দর করে বল। আই লাভ ইউ। ঠিক তখনই আমি ওখানে গিয়ে পৌঁছাই। এখন বর্তমানে আসি। জানো, এসব ও সব প্ল্যান করে করেছে। আর আমার সিকিউরিটি গার্ড ওর থেকে টাকা নিয়ে ওকে সব খবর দিত, কখন তুমি আমার কেবিনের দিকে আসছো এগুলা ও অনুকে জানাতো, আর অনু সেই সময়টা ওর প্ল্যান অনুসারে ব্যবহার করতো। ও মাই গড, এত বড় একটা ষড়যন্ত্র হয়েছে আর আমি তার কিছুই টের পেলাম না। টের তো আমিও পাইনি। তুমি চলে যাওয়ার পর একদিন আমি আর দিয়া দাদির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ওদের সব কথা শুনতে পাই, আর তারপর গিয়ে ওই গার্ডকে জিজ্ঞেস করি সব কিছু। তুমি চাইলে ওর থেকে সব সত্যিটা জানতে পারো। তার আর কোনো দরকার হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। এবারে অনুর ব্যবস্থা আমি করব। ওর জন্য এতগুলো দিন আমাকে আপনার থেকে দূরে থাকতে হয়েছে, আপনাকে আমার সন্তানদের থেকে দূরে থাকতে হয়েছে। এসব কিছু শাস্তি ওকে পেতে হবে। আর প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। ক্ষমা চাইতে হবে না, আমি তো জানি তুমি নিজের ইচ্ছায় এসব করনি। তোমাকে অনু আমার ব্যাপারে উল্টাপাল্টা বুঝিয়েছিল। জানেন, যখন আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন ফোন করেছিলাম আপনাকে জানাবো বলে, কিন্তু তখন অনু ফোনটা রিসিভ করে। পরে ভাবলাম আপনাকে সরাসরি গিয়ে জানাবো। তারপর যখন অফিসে গিয়ে আপনার কাছে গেলাম আপনাকে জানতে, তখন দেখলাম আপনি অনুকে আই লাভ ইউ বলছেন। অনেক কষ্ট পেয়েছিলাম তখন। তারপর যখন আমার কেবিনে এসে কাজ করছিলাম, তখন অনু এসে আপনার ব্যাপারে আমাকে অনেক খারাপ কথা বলে। তারপর যখন আপনি এসে আমাকে ওকে শুধু শুধু সরি বলতে বলেছিলেন, তখন অনেক রাগ হয়েছিল আমার, তাই অফিস থেকে বের হয়ে এসেছিলাম। আপনার সাথে যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দিয়েছিলাম। তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব কিছু জানি। আমাকে কথা দাও আর কখনো আমাকে ছেড়ে যাবে না। কথা দিলাম। আকাশ আমাকে জড়িয়ে ধরলো, কেন জানি না দু চোখ বেয়ে পানি পড়ছে। হয়তো এটা সুখের অশ্রুজল। উনি আমাকে জড়িয়ে ধরেই নানা কথা বলতে লাগলো। আমিও নীরবে ওনার সব কথা শুনছি। হঠাৎ করে পেছন থেকে কেউ বলল, ভাইয়া। বুঝতে পারছি দিয়া এসেছে। আমি আকাশকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে ফেলে একটু দূরে সরে বসলাম। ভাইয়া নিচে চলো, সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য। নিশা চলো। আর তোমাকে তো বলা হয়নি, আমাদের বিয়ের সময় তো তেমন কোনো অনুষ্ঠান হয়নি, তাই তুমি আর আমার মেয়েদের প্রথমবার বাড়িতে আসার উপলক্ষে আজকে রাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আকাশ দিয়ার সাথে টুকটাক কথা বলছি, এর মধ্যে আমার ফোনটা বেজে উঠলো। ফোন তুলে দেখি আম্মু ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ আম্মু বলো। ওখানে কি অবস্থা এখন? এখানে তো সবকিছু ঠিকঠাক আছে। ওখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তাড়াতাড়ি বাসায় চলে আয়, রিদি নিদি কান্না করছে। ওকে আম্মু, আমি এক্ষুনি আসছি। আম্মুর ফোন কেটে দিয়ে আকাশকে বললাম আমাকে এক্ষুনি বাসায় ফিরতে হবে, সুহাইবা নুসাইবা কান্না করছে। ঠিক আছে চলো, আমিও যাব তোমার সাথে। আমিও যাব তোমাদের সঙ্গে। আচ্ছা চলুন। ওদেরকে নিয়ে নিচে এলাম। আমাদেরকে নিচে আসতে দেখে আকাশের মা বলল, তোমাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ মাম্মা। এসো এখানে বসো। না মাম্মা, আমরা একটু বেরোচ্ছি, কিছুক্ষণ পরেই চলে আসবো। ঠিক আছে, সাবধানে যেও।
দাদু ভাই, তুমি এই মেয়েটার সাথে এখন কোথায় যাবে? দাদি, তুমি ভাবিকে এই মেয়েটা না বলে নাত বউ বলার অভ্যাস করে নাও। আমি এই মেয়েটাকে কখনোই আমার নাত বউ হিসাবে মানব না। দাদি, তুমি ওকে না মানলেও ও যে আমার স্ত্রী সেই সত্যটা বদলে যাবে না। আর কিছুক্ষণের মধ্যেই তোমার এই নাতনির জন্য একটা বিগ সারপ্রাইজ রয়েছে। কি সারপ্রাইজ? সেটা কিছুক্ষণ পর দেখতে পাবে। পাপা, আমরা বেরোচ্ছি। ওখানে সবাইকে বিদায় জানিয়ে চলে এলাম গাড়ির কাছে। গাড়িতে বসে দিয়াকে প্রশ্ন করলাম, দিয়া, তোমরা অনু আর দাদিকে কি সারপ্রাইজের কথা বলছিলে? দাদি বা অনু কেউই জানে না যে তোমাদের সন্তান আছে, তাই রিধিনিধিকে নিয়ে এসে ওদের একেবারে চমকে দেব। গাড়ির মধ্যে আরো অনেক কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। বাসায় এসে আম্মুকে সব কিছু খুলে বললাম। তারপর আমার সব বন্ধুদের ফোন করে আকাশের বাড়িতে আসতে বললাম। আর আমরাও সবাই রেডি হলাম। আমি, আকাশ, রিধি, নিধি, আম্মু, সিমি আর দিয়া সবাই মিলে আকাশের বাড়ির উদ্দেশ্যে বের হলাম। সবাই গাড়ি থেকে নেমে আকাশের বাড়িতে ঢুকলাম। আমাদের দেখে আকাশের বাড়ির সবাই আমাদের দিকে ছুটে এলো। আকাশের কাজিনরা সবাই রিধিনিধিকে কোলে নিতে চাইছে, কিন্তু রিধিনিধি কারো কোলে যেতে চাইছে না, কান্না করছে। সবার সাথে কথা বলে আমি, আকাশ, রিধিনিধি আর দিয়া দাদির রুমে গেলাম। অনু আর দাদি সোফায় বসে বসে কথা বলছে। তারা আমাদের দিকে তাকিয়ে রিধিনিধিকে দেখে অবাক হয়ে গেছে। দাদি প্রশ্ন করলো, দাদু ভাই, এই বাচ্চা? আকাশ, এরা কারা? এরা তো দেখতে একদম তোর মতো। বলেছিলাম না তোমাদের জন্য বিগ সারপ্রাইজ আছে। দিয়া, হেয়ালি না করে বল, এরা কে আর এখানে কেন? এরা দুজন আমার মেয়ে। মানে? দাদু ভাই, কি বলছো এসব তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি। সুহাইবা, নুসাইবা আমার সন্তান। আগে তো বলিসনি যে তোর সন্তান আছে। ভাইয়া আগে জানতো না, কালকে এই সত্যিটা জানতে পেরেছে। আমাকে সবটা খুলে বলো। খুলে বলার কিছু নেই দাদি। তোমরা যখন প্ল্যান করে নিশাদকে আমার থেকে সরিয়ে দিয়েছিলে তখনও প্রেগনেন্ট ছিল, কিন্তু আমার উপর ওর অনেক অভিমান জমে গিয়েছিল, তাই এই খবরটা ও আমাকে জানায়নি। গতকাল দিয়া আর আমি রেস্টুরেন্টে গিয়ে ওদের দেখতে পাই এবং তখন সব কিছু জানতে পারি। আকাশ, এই মেয়েটা তোকে ভুল বোঝাচ্ছে। এরা তোর মতো দেখতে বলে তুই কিভাবে ধরে নিচ্ছিস যে এরাই তোর সন্তান? অনু, এখন তুই চুপ কর, না হলে আজকে আমি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারবো না। অনু, একটু চুপ কর তুই। দাদু ভাই, আমি চেয়েছিলাম তোমার আর অনুর বিয়ে দিতে, তাই তোমার থেকে এই মেয়েকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি সেটা আমার ভুল ছিল। নাত বউ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এ কি বলছেন আপনি? আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনি যা করেছেন তা তো আপনার নাতির ভালোর চেয়ে করেছেন। নিশাদ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি আকাশকে ভীষণ ভালোবাসতাম, তাই ওকে পাওয়ার জন্য এসব করেছি। আমি এটা বুঝতে পেরেছি যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আকাশ, তুইও আমাকে ক্ষমা করে দে। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। এবার নিজেকে শুধরে নিন। এবার আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করব। আচ্ছা, এসব কথা বাদ দাও। এরকম একটা আনন্দের দিনে এমন ইমোশনাল কথাবার্তা থাক। এর মধ্যে আমার বন্ধুরা সবাই চলে এসেছে। সবাইকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। সবাই মিলে অনেক আনন্দ করলাম। আম্মু অনেক খুশি আজকে। রাতে সবাই ডিনার করে যে যার বাসায় চলে গেছে। আম্মু আর সিমিও বাসায় চলে গেছে। আমি আর রিধিনিধিকে থেকে গেলাম। এখন থেকে তো এটাই আমাদের ঠিকানা। এইভাবে কেটে গেল 2 বছর। রিধিনিধি একটা স্কুলে ভর্তি হয়েছে। এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে। আবিরের সাথে সিমির বিয়ে হয়েছে। নীলা আর সাফিনের একটা ছেলে হয়েছে। নিলয় আর ইরারও একটা ছেলে হয়েছে। রায়ান আর জিয়ার একটা মেয়ে। প্রত্যেকে যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি আম্মুর সাথে আমার বাড়িতেই থাকি, সঙ্গে আকাশও থাকে। দাদি মারা গেছে, দিয়ার বিয়ে হয়ে গেছে, অনুও বিয়ে করেছে। আকাশের বাবা মা দুজনেই এখন অস্ট্রেলিয়াতে আছে, মাঝে মাঝে দেশে আসে। আমরা যে যার মতো ভালো আছি। প্রত্যেকেই যে যার জীবন নিয়ে সুখে থাক। আপনারাও সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, যে যার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। কখনো অন্যের কথাই সব কিছু বিশ্বাস করবেন না, আগে বিষয়টি যাচাই করে দেখবেন, কারণ তৃতীয় পক্ষ অনেক সময় সম্পর্কটা ভাঙার চেষ্টা করতে পারে। তাই তৃতীয় পক্ষের কাছ থেকে কোনো কিছু শুনলে সেটা আগে যাচাই করার চেষ্টা করুন এবং সেটা প্রমাণ জোগাড় করুন, তারপর সিদ্ধান্ত নিন, না হলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এই গল্পে হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের জীবনে সব কিছু ঠিক নাও হতে পারে। তো গল্পটা এখানেই শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।